একটু জানি। সবাই নিজেদের সম্পর্কে বলবেন। এখন কি বলবেন সেটা একটু বলে দিচ্ছি আমি, যেহেতু সময় স্বল্পতা আছে। তো সবাই চাইলেও আমরা গল্পগুজব করতে পারবো না, অল্প অল্প করে জাস্ট নিজেদের সম্পর্কে একটু জানবো। আমি কয়েকটা স্পেসিফিক বিষয় বলছি বা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আহ, আপনি কি করছেন, কোথায় থাকছেন, নামটা হয়তো হয়তো এখানে শো করছে। চাইলে আপনি বলতে পারেন নাম, কোথায় থাকছেন, অ্যান্ড আপনি কি করছেন, জব, স্টুডেন্ট, স্টাডি করছেন বা কিছু, যা ইচ্ছা বলতে পারেন। আর আপনার হালচাল বা হালতটা এখন কি, বা কি করা, কিভাবে যাচ্ছে দিনকাল। পড়াশোনা তো করছেনই, বাট আদার কোনো কিছু করা হচ্ছে কিনা। আরেকটা সম্পূরক কোশ্চেন দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার ফিউচার প্ল্যানটা কি, ছোট্ট করে বলবেন যে লাইফে আপনি কি করতে চান ইন ফিউচার। সাপোজ আপনি জব করছেন, জবের পাশাপাশি কিছু করতে চান কিনা, স্টাডি করছেন, স্টাডির পরে আপনি কি করতে চান, এটা সম্পর্কে ছোট্ট করে বলতে পারেন, ভাই আমার এটা করার ইচ্ছা আছে। সবার একটা গোল থাকে, আমি জানতে চাই ছোট্ট করে আপনার গোলটা বলবেন। অনেক কিছু বলতেছি, আবার একটু সংক্ষেপে বলি। নাম বলবেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, আর আপনার গোলটা কি লাইফের, এটা একটু বলবেন। লাস্টলি আপনার একটা সম্পূরক প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার প্রিয় রং কি, সেটা একটু আমাকে জানাবেন। শুরু করবো আমির হামজা ভাইকে দিয়ে। আমির হামজা ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আর যারা কথা বলবেন অবশ্যই আনমিউট হ্যাঁ করে ভাইয়া। অ্যান্সার করবেন, অ্যান্ড দেন আবার যখন কথা শেষ হয়ে যাবে নিজ দায়িত্বে আবার মিউট করে ফেলবেন, অন্যথায় আমাদের এখানে অনেক বেশি নয়েজ ক্রিয়েট হবে। জি প্লিজ আমির ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমি নওগাঁ নজিপুর থেকে। আমি এইচএসসি 21 স্টুডেন্ট। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি এসএসবি 368 এর স্টুডেন্ট। শিখবে সবাইতে আমার কোর্স চলতেছে, এবং পাশাপাশি আমার গ্রাফিক্সের ইচ্ছা ছিল দেখে আমি আজকে লাইভে জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ আমির হামজা ভাই। আপনার প্রিয় রং কি ভাই? নীল। থ্যাংক ইউ ডার্ক। সো মাচ। তারপর আমাদের সাথে আছেন হচ্ছে আমরিন ইয়াসিন। শুনতে পাচ্ছেন আমাকে? যদি কারো মাইক্রোফোনে কোনো ইস্যুস থাকে কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনারা লিখে দিতে পারেন। আমরিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপুর হয়তো কোনো ইস্যুস আছে। আনমিউট করতে হবে, দেন কথা বলতে হবে, কেমন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন কি আমাকে? আচ্ছা, আরিফ, আরিফ ভাই ২ জন আছেন নাকি একই আইডি? একই মানুষ বা ২ টা আইডি এরকম আচ্ছা কিছু? আচ্ছা ভাই, একই আইডি আমার। ওকে ভাই, বলেন প্লিজ। আপনি হয়তো এখানকার একটা অর্গানাইজেশন যেটার মাধ্যমে ওটার জি ওটার জি। কি সিইও? আচ্ছা ঠিক আছে। ভাই একটু বলেন আপনার সম্পর্কে, সমস্যা নেই, বলতে আচ্ছা পারেন ভাই, অল্প করে। আমি আরিফ হোসেন রাজন, প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ তিতুমির কলেজ আইটি সোসাইটি। আমি আপনার মতো ভাই হয়তো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা ইউআইএক্স এর মতো অত বড় কিছু না, বাট আমি টুকটাক গ্রাফিক ডিজাইন জানি। যদিও সেটা সামান্য আপনার তুলনার কাছে। এবং বর্তমানে আমি একটা কলেজে কেমিস্ট্রি লেকচার হিসেবে জয়েন করছি, এবং আমি ঢাকার মধুবাগ এ বসবাস করি। আর প্রিয় রং বলতে হচ্ছে ভাই নীল কালার। একটু আগে হামজা ভাই ভেবে বলছিল ওনারও প্রিয় রং নীল, আমারও প্রিয় রং নীল। কপি পেস্ট করলেন আরিফ ভাই? না ভাই, এটা কপি পেস্ট, এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে ভাই। অনেক ম্যাক্সিমাম মানুষের দেখা যায় যে ফেভারিট কালার মানে স্কাই কালার বা নীল কালার হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। তারপর আমাদের সাথে আছেন হচ্ছে আম, দোফো অর্পণ মেবি। ভাইয়া একটু যদি কথা বলতেন, ভাইয়া না আপু ঠিক শিওর না, আমি মেবি ভাইয়া। নেক্সট আমাদের সাথে কে আছেন? যারা আছেন সবাই একটু রেডি থাকেন, যাতে আমি মেনশন করার সাথে সাথে আপনি কথা বলতে পারেন। আর কেউ যদি মিস হয়ে যায় আমাকে পরে যদি কথা বলতে চান বললেন। ফাইদুর ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছেন? ফাইদুর ভাই, কেউ কি ঘুমিয়ে গিয়েছেন সবাই? একটু বললেন না আমাকে। কেউ ঘুমায়েন না প্লিজ, একটু জেগে থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। হ্যাঁ ফাইদুর ভাই শুনতে পাচ্ছি। জি, আমি ফাইজুল ইসলাম, টাঙ্গাইল থেকে তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করলাম। হুম। এখন মাস্টার্সের জন্য ভর্তি হবো, আর সাথে টুকটাক পড়াশোনা চাকরির জন্য মানে বসে আছি বাড়িতে। এই জন্য মানে গ্রাফিক্স অনলাইন বেস একটু আপনার যদি ফিউচার প্ল্যান কি ভাই, কি করতে চান? ফিউচারে মানে সবচেয়ে সহজ যেটা একটা গভ জব জব জব। যদি হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তার আপনার প্রিয় রংটা বলবেন? এবং কালো। ব্ল্যাক, ওকে। তারপর আমাদের সাথে আছেন হচ্ছে গালিব ইসলাম ভাইয়া। গালিব ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গালিব ইসলাম, সরকারি সিভিল কলেজ অনার্স করতেছি কেমিস্ট্রিতে। 19-20 আপনার ওইরকম কিছু ছিল না আর কি, ওকে। বুঝছেন? আচ্ছা তাহলে সেট করে ফেলেন খুব দ্রুতই, কারণ আমাদের স্টিক হওয়াটা জরুরি। হাসান শিকদার ভাই শুনতে পাচ্ছেন? হাসান ভাই? আচ্ছা। তারপরে আমাদের সাথে আছেন হচ্ছে এখানে একটা আসসালামু অন্যরকম নাম। আলাইকুম ভাই, আমার আশপাশে একটু নয়েজ আছে, তো আমি 2টা মিনিট পরে একটু আসতেছি আর কি। ঠিক আছে, শিওর ভাইয়া।
ইম্পোজিং সিঙ্গার নামে একটা অ্যাকাউন্ট আছে এখানে, ভাইয়া যদি বলতেন একটু। ভাইয়া আমার কথা শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। আপনার জি নামটা ভাইয়া, বলে প্লিজ আসসালামু শুরু করেন। আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমার নাম মোহাম্মদ সোলাইমান, আমার মেইল ওই নামে আছে, দ্যাটস ওয়াই মিটে ওই নাম দেখাচ্ছে আর কি। জি জি, নো ওয়ারিজ ভাইয়া, আমি, বলেন। জি, হ্যাঁ, আমি থাকি নওগাঁতে নজিপুরে। আমি স্টাডি করি, এইচএসসি ক্যান্ডিডেট, আর আমি পার্ট টাইম পোয়েম মেক করি। গ্রাফিক্স ইন্টারেস্ট আছে, তাই আমি এই ক্লাসে জয়েন করছি। আর ওকে, ফেভারিট কোনো কালার নাই। ওয়েল, ভাইয়ার কোনো প্ল্যান আছে কি যে আমার এটা হতে পারলে আমি স্যাটিসফাইড থাকবো ইন ফিউচার? অনলাইন মার্কেট প্লেসে যে কোনো একটা ভালো কোনো সার্ভিস যদি করতে পারি তাতে আমি সন্তুষ্ট। ফ্রিল্যান্সিং মোট কথা, তাই তো? জি জি জি। নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই। জাবের ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, একটু বলেন তো প্লিজ আপনার সম্পর্কে। আমি জাবের হোসাইন, সরকারি তিতুমির কলেজে অনার্স তৃতীয় বর্ষে আছি। আমার সেশন হচ্ছে 2017-18। আমার এইম ইন লাইফ হচ্ছে আমি একজন প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার হতে যাচ্ছি, এবং আমার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক। চমৎকার। ভাইয়া কি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন আগে থেকে বা কিছু করেছেন? হ্যাঁ, আমি মোটামুটি জানি ওকে। লোগো ডিজাইন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। ফটোশপে গ্রিপ কেমন আপনার? ফটোশপ, হ্যাঁ ফটোশপ মোটামুটি ভালোই জানি, বাট ইলাস্ট্রেটরের কাজটা ভালো লাগে বেশি। ফটো এডিটিং বা এই রিলেটেড কাজগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার প্রিয় রংটা একটু যদি জানাতেন। আমার প্রিয় রংটা বলেছিলাম, আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। খাদিজা আপু শুনতে পাচ্ছেন আমাকে? খাদিজা আক্তার। আচ্ছা, তারপর আমাদের সাথে আছেন হচ্ছে খায়রুন নাহার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে আমি তো মাত্র জয়েন করছি, আমি তো এর আগে কি কথা হয়েছে আমি ও আচ্ছা, ঠিক আছে আপু, আমি তাহলে বলে দিচ্ছি আপনার কি বলতে হবে। সেটা হচ্ছে আপনি কোথায় থাকতেছেন, কি করছেন, আর আপনার ফিউচার কোনো গোল আছে কিনা, যে এটা আমি হতে চাই বা কিছু, অ্যান্ড দেন আপনার প্রিয় রং যদি থাকে সেটা জানানোর জন্য বলা হচ্ছে সবাইকে। শর্ট ইন্ট্রো আর কি। একটু আনমিউট করে বলতে হবে, আপনি হয়তো মিউট করে কথা বলছেন কিনা জানি না, শোনা যাচ্ছে না আর কি। উম, আমি অনার্স চতুর্থ বর্ষে সমাজকর্ম ডিপার্টমেন্টে। আমি থাকি হচ্ছে যে মহাখালী প্রাক ইউনিভার্সিটির এখানে। আমার গোল হচ্ছে যে আমি একজন টিচার হব অথবা সমাজসেবী হব, আর আমার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক। থ্যাংক ইউ সো মাচ খায়রুন নাহার আপু। তারপর আমাদের সাথে আরেকজন আছেন, অমৃত কুমার ভাইয়া, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। প্লিজ। আমি অমৃত কুমার, তিতুমির কলেজে অনার্স থার্ড ইয়ারে চলছে বাংলা ডিপার্টমেন্টে। তার পাশাপাশি আইটি সেক্টরের দিকে একটু মানে দক্ষতা বাড়াতে চাই। আগ্রহ আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে। আর আমার কালার, ফেভারিট কালার হচ্ছে স্কাই, মানে নেভি ব্লু। ওকে, থ্যাংক ইউ সো মাচ অমৃত ভাই। তারপর আমাদের সাথে আরেকজন আছেন, পাভেল কাইয়ুম ভাইয়া, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, ভাই একটা চ্যাট বক্সে কিছু লিখছেন হয়তো আমার এখানে। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। তারপর আমাদের সাথে সাদ শ্রাবণ ভাই আছেন, শুনতে পাচ্ছেন? সাদ ভাইকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন যদি শুনতে পান। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ মাহবুব আলম ভাই বলছেন, ভাই বলেন, সমস্যা নেই। ভাই, আমি তিতুমির কলেজ 16-17 সেশনের সমাজকর্ম ডিপার্টমেন্ট, এবার ফাইনাল ইয়ার। আমি পড়াশোনার পাশাপাশি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছিলাম, বাট এভাবে এখনো শুরু করা হচ্ছে না, যার জন্য আসলে মূলত এই সেশনে জয়েন করা, সেমিনারে জয়েন করা, বিস্তারিত জানা এবং যাতে পরবর্তী লেভেলে আমি খুব স্মুথলি চলতে পারি, এই জন্য এখানে জয়েন করা। আর আমার আহ, প্রিয় রং হচ্ছে গ্রিন। থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাইয়া। তারপরে আমাদের সাথে সাদ শ্রাবণ ভাই এখন কথা বলতে পারবেন? ওয়ালাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু হেডফোনটি ইস্যুস করছিল তো ভাই, এই জন্য ঠিক আছে ভাই, সমস্যা নেই, বলেন প্লিজ। আমি পড়ছি তিতুমির কলেজে। আমি
প্রথমে ঢাকাতেই থাকছি, আর আমি শিল্পের সবের ফোর্থ স্টুডেন্ট 311 এ ছিলাম, কাজ ওকে করছি, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আচ্ছা ভাই কি আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তাই তো? জি ভাইয়া। ওকে, আপনার প্রিয় রং কি ভাই? আমার প্রিয় কালার হচ্ছে ব্লু। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাদ ভাই। তারপর আমাদের সাথে সাব্বির আহমেদ ভাই আছেন, শুনতে পাচ্ছেন কি ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ঢাকা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। হুম হুম। আর আসলে গ্রাফিক ডিজাইন এই জিনিসটা আসলে অনেকদিন থেকে জানতে চাচ্ছি, কিন্তু আর কি সঠিকভাবে কার কাছ থেকে বোঝা নিব বা ইয়ে করব, এই লাইনটা আমি পাচ্ছি না আর কি। যার জন্য আজকে এই সেমিনারে জয়েন করা, যে এখান থেকে হয়তো একটু দিক নির্দেশনাগুলো পাবো যে কিভাবে শুরু করব এই। রাইট। আচ্ছা, আপনার প্রিয় রং কি ভাইয়া? আমার প্রিয় রং হচ্ছে ভাইয়া রেড। আপনার কোনো টার্গেটেড জব আছে যে এটা হতে চাই আমি বা কিছু? হ্যাঁ, আমার টার্গেটের জব হচ্ছে কলেজের লেকচারার হওয়া আর কি। ওকে, ইনশাল্লাহ হতে পারবেন আশা করছি। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই। তারপর আমাদের সাথে আরেকজন আছেন, সাদিয়া কনা আপু, শুনতে পাচ্ছেন কি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম হচ্ছে সাদিয়া কবির কণা, আমি পঞ্চগড় থেকে বলছিলাম, অনার্স দ্বিতীয় বর্ষ। আর আমার স্পেসিফিকলি কোনো প্রিয় রং নাই আসলে। আর ভবিষ্যতে মানে এখন থেকেই কাজ করে যাচ্ছি, আমার ইচ্ছা আছে সফল একজন উদ্যোক্তা হওয়ার। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে হচ্ছে আমাদের সাথে আছেন সামিরা তাসনিম আপু, শুনতে পাচ্ছেন কি? প্লিজ একটু বলতেন যদি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়ি। আমি থাকি নারায়ণগঞ্জ। এই গ্রাফিক ডিজাইন নাম শুনছি, কিন্তু কখনো আমি এগুলা করিও নাই এবং কি দেখিও নাই। কিন্তু এখন আগ্রহী হয়ে এগুলা দেখে যদি কিছুটা দিক নির্দেশনা পাই, তাহলে পরবর্তীতে এগুলা শেখার জন্য আর কি চেষ্টা করবো। আর আপনার প্রিয় রং আপু? গ্রিন। গ্রিন কালার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সামিরা আপু। তারপর আমাদের সাথে কে আছেন? সঞ্জিদা আক্তার আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সঞ্জিদা আক্তার সূচনা, আমি নীলফামারী থেকে বলছি। আমি একজন টিচার, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আর গ্রাফিক্স ডিজাইন নিয়ে শেখার জন্য ভাবছি আর কি। ওকে, আপুর প্রিয় রং? প্রিয় রং হচ্ছে ব্লু। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর আমাদের সাথে আছেন হচ্ছে শাহজালাল রাজু ভাইয়া। রাজু ভাই, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাইয়া। আমি রাজু, থার্ড ইয়ার আছি সরকারি তিতুমির কলেজ। একটা আইটি ফার্মে জানুয়ারি থেকে গ্রাফিক ডিজাইনার পদে জব করতেছি, আর আমি তিতুমির কলেজ আইটি সোসাইটির ফাউন্ডিং মেম্বার। ধন্যবাদ। নাইস, থ্যাংক ইউ সো মাচ শাহজালাল ভাই। তারপর আমাদের সাথে আছেন হচ্ছে শাহরিয়ার শাকিল ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি কারো কোনো ইস্যুস থাকে মাইক্রোফোনে, কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সবার সাথে কথা বলে ভালো লাগলো অ্যান্ড সবার সম্পর্কে জেনে ভালো লাগলো। অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি কমন কিছু বিষয় আছে, যেমন আপনারা সবাই হচ্ছে গ্রাফিক ডিজাইন স্কিলটা সম্পর্কে বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু জানতে চাচ্ছেন। অনেকে টুকটাক কাজ জানেনও, অ্যান্ড এমনও অনেকে আছেন যারা অ্যাকচুয়ালি এখানে এই কাজগুলো সম্পর্কে তেমন আইডিয়া নেই, তবে জানতে চাচ্ছেন, আগ্রহী আছেন অ্যান্ড কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল মার্কেট প্লেসে। তো সবার উদ্দেশ্যেই ইনশাল্লাহ আমরা 2 দিন ব্যাপী যে কর্মশালা, এখানে কিছু ডিরেকশন দিব। আর আমাদের শিখবে সবাইতে মূলত আপনাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সো ওখানে যেহেতু আমরা ট্রেনিং দিচ্ছি, আমাদের স্টুডেন্টরা কাজ করছে বিভিন্ন মার্কেট প্লেসে। সো ওই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো আর কি, কেমন হয় বিষয়টা, কীভাবে অ্যাকচুয়ালি আমরা শুরু করতে পারি অ্যান্ড কীভাবে আগানো উচিত আমাদের, আর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে গেলে কী করা লাগবে না লাগবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আর 2টা সার্টেন টপিকের উপর হয়তো আমি কাজ দেখাবো ওয়ার্কশপটার মধ্যে। টপিক 2টা আরিফ ভাই আপনাদেরকে জানানো হয়েছে আগে? জি ভাই, আমাদের জানানো হয়েছিল। সিভি রাইটিং একটা ছিল, প্রফেশনাল সিভি ফটোশপ দিয়ে, এবং ভিজিটিং কার্ড, এই দুইটাই বিষয় জানানো হয়েছিল। রাইট, আমরা হচ্ছে 2টা টপিক পেয়েছি, যেটা কিনা গ্রাফিক ডিজাইন সেক্টরে অলমোস্ট বেশ পরিচিত একটা 2টা টপিক। সেটা হচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইন অথবা ভিজিটিং কার্ড যেটাকে আমরা বলে থাকি। এই বিষয়গুলো মোটামুটি গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছে কখনো না কখনো অথবা করতে চায় এমন সবাই জানে, ঠিক আছে?
সো এইটাকে কেমনভাবে করা যায় বা কিভাবে করতে হয়, কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আরেকটা টপিক হচ্ছে সিভি ডিজাইন। কম বেশি আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছেন সবার কিন্তু এটা প্রয়োজন হয়, সিভি ডিজাইন। অ্যান্ড আমাদের প্রত্যেকের একটা সিভি করতে হয়। আর প্রফেশনাল সিভিগুলো করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় মেনটেন করার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আমরা হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সিভিগুলো করার ক্ষেত্রে সার্টেন কোনো টেমপ্লেট ইউজ করি, সার্টেন কোনো ফন্টে অথবা কি বিভিন্নভাবে লিখতে চাই, বাট ওটাকে প্রফেশনালি একটু গর্জাস লুক দিয়ে কীভাবে করা যায় সেই জিনিসটা আলোচনা হবে। আর ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে সব কিছুরই, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত যেভাবে, বা সকল মানুষ যেভাবে এটাকে দেখে অভ্যস্ত, ওভাবে আমরা চেষ্টা করবো আমাদের ওই স্ট্যান্ডার্ডটাকে সেট আপ করার জন্য, সিভির ক্ষেত্রে বলি অথবা অন্য যে কোনো ডিজাইনের জন্য আর কি। ওকে, আমরা তাহলে টপিকে যাওয়ার আগে কিছু কমন কথা বলতে চাই, যেহেতু আজকে প্রথম ক্লাস, সেক্ষেত্রে আপনাদেরকে গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কি এটা সম্পর্কে একটু এক্সপ্লেইন করে দেন আমি আমার টপিকে যাব। আর আপনাদেরকে এই টপিকের মাঝে মাঝে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আর স্পেসিফিক যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়েও ইনশাল্লাহ ডিসকাস হবে ক্লাসটা শেষের দিকে, কেমন? তাহলে আমার সাথে একটু সবাই কন্ট্যাক্ট করবেন বা ইন্টারেক্টিভ যাতে হয় ক্লাসটা। আমি যখন কোনো কোশ্চেন করব আপনারা কাইন্ডলি আনমিউট করবেন, অ্যান্সার দিবেন, দেন আবার নিজ দায়িত্বে মিউট করে ফেলবেন, ঠিক আছে? এইভাবে চলবে প্রসেসটা। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন ছড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, এক্সেপ্ট কয়েকজন বাদে বাকি সবাই অ্যান্সার করবেন। লাইক আমাদের সাথে আছেন আরিফ ভাই, তারপর হচ্ছে আরও অনেকেই আছেন যারা কিনা মোটামুটি প্রফেশনালি বলা চলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন টুকটাক। বাকিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটু বলবেন আপনারা কি বুঝেন অ্যাকচুয়ালি, আপনার মাথায় কি খেলা করে যখন নাকি আপনাকে কেউ আস্ক করবে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, দেন অ্যান্সার হিসেবে আপনি কি উত্তর দিবেন নিজের জায়গা থেকে, উইলিংলি যদি কেউ বলতে চান। আদারওয়াইজ আই উইল স্পেসিফিকলি আস্ক সামওয়ান। কেউ কি উইলিংলি বলতে গ্রাফিক্স চাচ্ছেন? ডিজাইন ব্যাপারটা এডিটিং এর মতো কিছুটা। ওকে, একটা অ্যান্সার পাইলাম। ভাইয়া বলছেন যে এডিটিং টাইপ সামথিং। আচ্ছা, নেক্সট আর কারো কোনো উইলিংলি যদি কিছু বলার থাকে কাইন্ডলি বলেন। জাবের ভাই? In my opinion, graphic design is kind of representing ideas graphically, and this sort of thing. ওকে, শেষের কথাগুলো ক্লিয়ার ছিল না ভাইয়া? Yeah, I think in my opinion, it's a visual representation. ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, রাইট। ওকে, থ্যাংক ইউ। একটা দ্বিতীয় একটা অ্যান্সার পাওয়া গিয়েছে। আর কারো কোনো মতামত আছে কি গ্রাফিক ডিজাইন সম্পর্কে? জি, গ্রাফিক ডিজাইনটা হচ্ছে কোনো কিছুকে নিজের মতো করে সাজানো। সেটা হতে পারে কোনো ছবি, তারপর কোনো কার্ড বা ভিজিটিং কার্ড বা এই জাতীয় যে কোনো কিছুকে নিজের মতো করে সাজানো আর কি। দারুণ। হৃদয় ভাই, আপনার সাথে আমার কথা হয়েছে? আপনার ইন্টারভিউ হয়েছে? জি না ভাইয়া। ওকে ভাইয়া, আপনি বলে ফেলেন তাহলে আপনার সম্পর্কে। জি ভাইয়া, সরি। আপনার সম্পর্কে তাহলে একটু বলে ফেলেন, আপনি হয়তো মিস করে গিয়েছেন যখন আমরা ইন্ট্রোডিউস হচ্ছিলাম জি সবার জি, সাথে। আমি সরি এর জন্য। আমি হচ্ছে ক্লাস পড়তে বসছিলাম তো এই জন্য ভুলে গেছিলাম আসলে। আমি মূলত আমি তিতুমির কলেজে পড়ি। আমি 19-20 সেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আচ্ছা, ভাইয়ার কোনো টার্গেটেড জব আছে বা গোল আছে ইন ফিউচার, কিছু করতে চান? জি, আমি বর্তমানে মেডিকেলে জব করছি, আইটি সেকশনে, আইটি এক্সিকিউটিভ হিসেবে। নাইস। ভাইয়ার প্রিয় রং কি? আমার নেম? আপনার প্রিয় রং, ফেভারিট কালার? ব্লু। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ব্লু অ্যান্ড হোয়াইট। আচ্ছা, খাদিজা আপু কিছু বলতে চাচ্ছিলেন মাঝখানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে? আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে বলেন প্লিজ, আমি আরেকটা অ্যান্সার নিব। আর একটা অ্যান্সার দেখি কেউ, যে কেউ একজন বলতে পারেন আপনাদের আইডিয়া, যেটা লাইক আপনি যখন শুনবেন ওয়ার্ডটা গ্রাফিক ডিজাইন, এটা শোনার পর আপনার মাথায় কি খেলা করে বা কি আসে? রঙের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে নিজের মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করা। হ্যাঁ। নাইস। আমির হামজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা পার্টিসিপেট করেছেন বা অ্যান্সার করেছেন। প্রত্যেকেই অলমোস্ট কারেক্ট ছিলেন। অ্যান্ড আমি যদি একটু সামারাইজ করি আপনাদের মতামতগুলোকেই, যেমন হৃদয় ভাই বলেছিলেন যে গ্রাফিক্যাল, মুশফিকুল জাবের ভাই বলেছিলেন হয়তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অ্যান্ড হৃদয় ভাই বললেন যে কোনো কিছুকে গুছিয়ে রিপ্রেজেন্ট করা, এই বিষয়টা ভাই বললেন। বা ওটা কোনো আরেকটা অ্যান্সার আসছে আমির হামজা ভাইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে
রঙের মাধ্যমে অথবা কোনো চিত্রের মাধ্যমে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা। মোট কথা আপনারা গ্রাফিক ডিজাইনটা যদি এভাবে চিন্তা করেন, একদম ওয়ার্ডটাকে ভেঙে যদি বলি আমি, গ্রাফিক বলতে মূলত আমরা কি বুঝি? ছোটবেলায় আমরা গ্রাফ পেপারে ম্যাথ করছিলাম না? ওখানে কি করতাম আমরা? সার্টেন ডেটাকে হচ্ছে আমরা ওখানে প্লেস করতাম, তাই না? ডেটা নিয়ে কাজ করতাম। তো গ্রাফিক কথাটা আমরা যদি বলি যে ডেটার কোনো কিছু কিছু ভ্যালু থাকবে এবং ওটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসবে। অ্যান্ড ডিজাইন কথাটা কিন্তু অনেক বেশি ইলাবোরেটেড, অ্যান্ড এটা দিয়ে অনেক কিছুই মিন করতে পারে, বা এই ডিজাইনটা যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন কেউ যদি এমন হয় যে কিনা ওয়েব ডিজাইন করে বা ডেভেলপ করে, তার ক্ষেত্রে আমরা তাকে ওয়েব ডিজাইনার বলতে পারি। আর গ্রাফিক ডিজাইনার বলতে যারা কিনা গ্রাফিক নিয়ে কাজ করে তারা হয়তো গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচিতি পাবে। অথবা যে কোনো একজন ডিজাইনার, কেউ যদি এরকম হয় যে তিনি কি বলে এটাকে ড্রেস নিয়ে কাজ করেন, অথবা আমাদের ড্রেস কোডের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো তাকে ফ্যাশন ডিজাইনার বলা যেতে পারে। সো এরকম ডিজাইন কথাটা অনেক বেশি পরিব্যাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে। তবে আমি যদি বলি যে আপনাদের ডিজাইন বলতে মূলত বোঝাই হচ্ছে, এটা একটা সিনোনিম আকারে বলতে পারেন অ্যারেঞ্জমেন্টের। ডিজাইন দিয়ে মূলত আমরা কোনো কিছুকে অ্যারেঞ্জ করে বা গুছিয়ে প্রকাশ করার বিষয়টা নিয়ে আসতে পারি। মোট কথা গ্রাফিক ডিজাইন বলতে আমরা বলতে পারি এরকম যে কোনো ডেটাকে আপনি যদি গুছিয়ে রিপ্রেজেন্ট করেন তখন হচ্ছে এটা ডিজাইনের মধ্যে পড়বে। আর গ্রাফিক ডিজাইন সেক্টরটা ডে বাই ডে এই সেক্টরটাতে অনেক আপডেট আসছে, অ্যান্ড এইটার চাহিদা কখনোই এমন হবে না যে এটা চাহিদা কমে যাচ্ছে, এমনটা কখনোই হবে না। বিকজ আমরা ভিজুয়ালি যত কিছু দেখি, আপনার চোখের সামনে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই দেখবেন গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে। আপনি যখন রাস্তায় বের হন, ইভেন আপনার ড্রেস থেকে শুরু করে সব কিছুতেই একটা ডিজাইনের ছোঁয়া কিন্তু থাকে, তাই না? আর অনলাইনে আমরা যখন স্ক্রিনে কোনো কিছু দেখি তখন কিন্তু এখানে প্রতিনিয়তই বিভিন্ন রকমের ডিজাইন, এই বিষয়গুলো চলে আসছেই। অ্যান্ড পৃথিবীতে আমরা যতদিন যাবৎ সভ্যতার ক্রমবিকাশ হচ্ছে তখন থেকেই মানুষ একটু গুছানো মেন্টালিটির মানে হওয়ার চেষ্টা করছে। মানুষ কখনোই অগোছালো কোনো কিছু পছন্দ করে না। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন, ওখানে অনেকগুলো ডেটা থাকে, তাই না? লেটস একটা চিপসের প্যাকেটের কথা চিন্তা করেন, অথবা একটা ওয়াটার বোতলের কথা চিন্তা করেন, ওখানে কিন্তু একটা লেবেল লাগানো থাকে, অ্যান্ড ওটার মধ্যে বেশ কিছু ডেটা তারা হচ্ছে কোনো স্কিল শিখতে পারি বা জানতে পারি যেটা কিনা আমাকে একটা আর্নিং সোর্স জেনারেট করবে। আর সেটা যদি হয় এমন যে এখানে মার্কেট প্লেসটা এমন যে আপনার সবগুলোই, আপনি এটা বৈশ্বিক একটা মার্কেট প্লেস, এবং আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেখানে আপনি যে কোনো দেশের বায়ারের সাথে কাজ করতে পারছেন, অ্যান্ড এই ক্ষেত্রে আপনার ভ্যালুটাও প্রপার থাকছে। আপনি যেই কাজটা করতে হলে আপনার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট পেতেন, ওটাকে যদি আপনি বাইরের কারোর জন্য করে দেন, ফরেন কোনো ক্লায়েন্টের জন্য, সেটার ভ্যালু হয়তো অনেক বেশি থাকবে। এবং এটা করেই আপনারা হয়তো সচরাচর যদি একটু সচেতন হন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি টুকটাক একটু নিউজও দেখেন, দেখবেন অনেক ইয়তরাই, আমি বলবো না সব, যারা জয়েন করছে তারাই একদম ফ্রিল্যান্সার নাসিম হয়ে যাচ্ছে এমনটা না, সবাই কিন্তু মোটামুটি করছে। যাই হোক, সরি, আমি একটা কন্ট্রাডিক্টরি নাম নিয়ে আসলাম এখানে, সরি ফর দ্যাট। যাই হোক, এখান থেকে আমরা দেখা যাবে যে আমরা হাই পেমেন্ট যারা পাচ্ছে বা অনেক বেশি আর্ন করছে এমন কোনো মানুষ যদি আপনার দেখা যাবে যে হাইলাইট করা হচ্ছে যাদেরকে, শুরুতেই আপনি একদম ওরকম টাইপের অনেক বেশি আর্ন করবেন এমনটা না। এখানে যারা আসে সবাই ফ্রিল্যান্সার হয়ে যায় না। এই যে আপনারা যারা আছেন বা ইচ্ছা পোষণ করছেন যে ফ্রিল্যান্সিং করবেন বা কিছু, বা এখানে ডলার আর ডলার, অনেক অনেক টাকা, এটা যারা ভাববেন তাদের জন্য আমি বলবো যে দুঃস্বপ্ন, বা আমি বলবো যে এটা একটা মিথ কাজ করবে হয়তো। এখানে একটা জিনিস এক্সিস্ট করে, সেটা হচ্ছে পরিশ্রম এবং টাইমের ইনভেস্ট। কিচ্ছু না, আপনি পরিশ্রম দিবেন এবং সময় ইনভেস্ট করবেন। আর পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় মানুষের কাছে। একটা সার্টেন টাইমে আপনি পৃথিবীতে নিয়ে আসছেন, কতদিন বাঁচবেন এটা নিজেও জানেন না। সো এই টাইমটা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস, আমরা যাতে এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, আমরা ম্যাচিউর ইনাফ, অ্যান্ড এটাকে যদি ম্যানেজমেন্টের ব্যাপারটা এই এজ থেকে আমরা নিজেদের মধ্যে গ্রো করতে না পারি, সাকসেস আমাদের আশেপাশেও কখন আসবে না। সো আশা করছি আপনারা এই ব্যাপারে অবশ্যই এখন থেকে কনসার্ন হচ্ছেন, এবং স্টিল সবাই হচ্ছে, আমি যেমনটা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোনো স্টিক প্ল্যান আছে কিনা, স্টিক কোনো গোল আছে কিনা, যে এইটা আমার অ্যাচিভ করতে চাই আমি লাইফে। অ্যান্ড এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। একটা সার্টেন টাইমে আপনি যখন পড়াশোনা শেষ করে বের হবেন বা কিছু, তখন নিজেকে শূন্য মনে হবে যে আমি কি করছি, কেন করছি, বা কি আমি আমার এক্সিস্টিং পৃথিবীতে আমি এক্সিস্ট করতেছি, বাট আমার আইডেন্টিটি কি, একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন। সো এই ক্ষেত্রে একটা সার্টেন গোল রেখে, সেটা যদি না থাকে ফিক্স করা উচিত, এবং ফিক্স করে এটা কিন্তু এমন না যে ওখানেই স্টিক হইতে হবে। আপনি সার্টেন একটা গোল থাকতে পারে, ওটার দিকে আগাবেন। ওটা যদি না হয় আপনি প্ল্যান বি, প্ল্যান সি এগুলো ট্রাই করেন। অ্যান্ড হচ্ছে অবশ্যই একটা সার্টেন জিনিসের মধ্যে যখন আপনি কাজ করবেন বা সময় দিবেন, ওটা যাতে প্রপারলি হয়, ঠিক আছে? সো একটা বাস্তবতার কথা বলছিলাম, অনেকেই ইচ্ছা রাখে ফ্রিল্যান্সিং, আমি তো এগুলোর সাথে মানে ডিল করছি, বা অনেক ইয়োদ্ধের ভাইয়াদের আপুদের সাথে কথাবার্তা বলছি,
এবং আমার এখান থেকে একটা লার্নিং কার্ভ তৈরি হচ্ছে। আমি দেখি অনেকেই জয়েন করেন অ্যান্ড সবাই কিন্তু প্রপার সাকসেসফুলি এখানে স্ট্রিক্টলি থাকতে পারেন না ফ্রিল্যান্সিং সেক্টরে। কজ এখানে আমি যেটা বললাম, টাইম ইনভেস্ট করতে হবে আপনাকে, কোয়ালিটি টাইম, অ্যান্ড অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম হতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। এবং সাকসেসটা আপনাকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সাকসেসটা আপনাকে যতটুকু স্যাটিসফ্যাকশন দিবে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোনো জব অর বিজনেস, আপনাকে বিজনেসের কথাটা আমি না বলাটা এখানে সমীচীন, কারণ বিজনেসের ভ্যারি করে, অনেক বিজনেসই আছে যেগুলো কিনা ফ্রিল্যান্সিং থেকেও অনেক বেশি বেটার। সো জবের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলছি যে জবটার থেকে অনেক বেশি বেটার একটা অপশন হতে পারে আপনার জন্য ফ্রিল্যান্সিং। অবশ্যই এই কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযোজ্য, কারণ আমরা জানি, আমরা যারা ইয়ত আছি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবতাটা কি আসলে জব সেক্টরে। অনেক বেশি পরিশ্রম করা হচ্ছে, বাট ওই অনুযায়ী আমাদের স্যাটিসফ্যাক্টরি কোনো কিছু পাচ্ছি না আমি। ওয়েল, অনেকগুলো কথা বললাম, এগুলো ছিল মূলত মোটিভেশন বা একটু গাইডলাইন আপনারা কি করবেন বা কেন করবেন এই বিষয়গুলো সম্পর্কে। তো এখন আসেন অল্প করে আরেকটু বলবো যে ফ্রিল্যান্সিং যারা করে তারা কিভাবে শুরু করে বা কি করে। আসলে দেখেন, এটা কিন্তু একটা নতুন মিথ আমাদের এখানে বাংলাদেশে, এটা একটা নতুন ট্রেন্ড বলা যায় যে আমরা ফ্রিল্যান্সিং একটা সেক্টর আছে জানি অনলাইন থেকে আর্ন করা যায়। আমার বন্ধুর চাচাতো ভাইয়ের খালাতো মামাতো ভাই ফুফাতো ভাই একজন করতেছে ফ্রিল্যান্সিং, আমি দেখছি ওর সাথে কিছু একটা করা হচ্ছে, আমি জানি আমার ফ্রেন্ড করছে, এ করছে, তো ও করছে, আমি কি পারবো ওখানে? আমি করতে হলে কি করতে হবে ওখানে? দেখলাম তো ভালোই করতেছে, এই কয়দিন পরে বাইক কিনে ফেলো, এই করে ফেলো, সেই করে ফেলো, মোটামুটি ভালোই তো ইনকাম। আমি কি পারবো এখানে? আমি কি ট্রাই মারবো একটা, দেখি তো কি হয়। এতদিন তো পড়াশোনা করলাম, জব করতে যাচ্ছি, জবে ফোকাস করবো আবার নাকি ফ্রিল্যান্সিংয়ে যাবো বা কিছু। আবার অনেকে বলছে স্কিল ডেভেলপমেন্ট, কি করা যায়? একটা কনফিউশন থাকে, দোনমনতায় ভুগি। এই ক্ষেত্রে আমি যদি আমার পার্সোনাল ব্যাপারটা আপনাদেরকে বলি, বা সাজেশন বলতে পারেন একটা, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমি ডিল করছি, সাজেশনটা হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারটায় আমরা অনেক বেশি মানে হচ্ছে কনফিউশনে ভুগি বা বিভ্রান্তির কিছু ব্যাপার স্যাপার আসে। সো আলটিমেটলি এখানে যে বিষয়টা বললাম আমি, পরিশ্রম এবং সময় ব্যয় করাটা অবশ্যই করতে হবে আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যতদিন বেঁচে আছেন, এই যে আপনার সাথে আমার কথা হচ্ছে না, আজকে হবে ইনশাল্লাহ কালকে হবে, এই 2টা দিন পরে আপনার যে সময়গুলো যাবে, এই 2টা দিনের পরে সময়গুলো কিন্তু আপনার যেতেই থাকবে কন্টিনিউয়াসলি। আপনি যে সময়টা আপনার যাচ্ছে এটা কখনো ফেরত আসবে না, বাট এই যে সময়টাতে আপনি যা করছেন এই সময়টার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎটাকে ওরকম দিকে গুছাচ্ছেন আর কি বলা যায়। ঠিক আছে? সো আজকে আমি যেটা করব ওইটার ফ্রুটফুল রেজাল্টটা হয়তো নেক্সট কোনো দিনে আমি পাবো। সো আমার সময় চলে যাবে, এটা হয়তো ফেসবুক স্ক্রোল করতে করতে যাবে, অথবা আমার হয়তো কোনো একটা সাইটিং সফটওয়্যারের মধ্যে একদম মাথা খাটিয়ে কিছু একটা করার মধ্যে যাবে। সো যেটাই করি না কেন ওইটার প্রোডাক্টিভিটি কী এবং ওইটার রেজাল্টটা দিন শেষে কী আসতেছে সেই বিষয়টার দিকে ফোকাস করার সময় এখনই। কজ আমরা এখন ম্যাচুর ইনাফ, আর এখনই সময় আছে হচ্ছে চিন্তা করার। সো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি কি করছেন বা কি করবেন সেই বিষয়টা এখনই সেট করে ফেলেন, লাইক এটাই আমি করবো অ্যান্ড ফাইনাল, এটার দিকে আমি ফোকাস করবো, ফুল ফোকাস। এবং যেটা ফোকাস করবো ওটার দিকে পূর্ণ ফোকাস থাকতে হবে, অন্যদিকে কোনো সুইচ করা যাবে না। কোনো কিছুই ভালোভাবে টিকে না অ্যাকচুয়ালি যদি আপনি মানে 2 নৌকা পায় দেন, তাই না? এবং ওটা নিজের সাথে একসময় ধোঁকার পরিণত হয়। আমরা কোনো কিছুতেই যদি সময় দিই ওটাতে প্রপারলি দেওয়া উচিত এবং একদম ডিরেক্ট ওটার সাথে এমনভাবে একটা কানেকশন তৈরি করা উচিত যেটা কিনা আত্মিক কানেকশন, লাইক ওটাকে আপনি ভালোবাসবেন কাজটাকে। যে কোনো কাজ করেন আপনি ভালোবেসে করেন এবং প্রপারলি সময় দিয়ে করেন, ওটাতে সাকসেস পাবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করছি এই ক্ষেত্রে আমাদের ফ্রিল্যান্সিং এর শুরুটা যে কারুই, এমন বলবো না যে ছোটবেলা থেকে সে হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্যই একটা টার্গেট নিয়ে আসছে, এটা রিসেন্ট ট্রেন্ড। এমন যদি কেউ দাবিও করে সেটা আমি বলবো যে আসলে আপনি মিথ্যাই বলছেন এক ধরনের, কজ এটা ট্রেন্ড ছিল না। ফ্রিল্যান্সিং কি, এটা কোনো এই ওয়ার্ডটাই ছিল না বাংলাদেশে বা এই আমাদের যারা আছে এদের মধ্যে। সো ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা রিসেন্ট ট্রেন্ড অ্যান্ড এটা হঠাৎ করে দেখছেন যে অনেকে মুভ করছে এই পেশাটাতে বা এই জায়গাটাতে। এই ক্ষেত্রে আপনারা যদি মুভ করতে চান সেই ক্ষেত্রে কি কি দরকার হয় এটা একটু আমি ছোট্ট করে বলে দিই। 2-একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে আপনার সলিড স্কিল। আমরা কি করি জানেন? আমরা একটা স্কিল অ্যাকোয়ার করি বা ওইটাকে গ্যাদার করে আমরা হচ্ছে ওটাকে সেল করি। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে কিছু কি ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমি ব্রিফ করে দিব। কয়টা বাজে এখন? এখন হচ্ছে অলমোস্ট 9। আমি আর কিছুক্ষণ পরেই কাজে চলে যাব, শেষ করে দেন কাজ শুরু করবো আজকের। আমরা মূলত কয়েকটা জিনিস দরকার, যেটার মধ্যে 1 নম্বরে বললাম সলিড স্কিল দরকার। আপনি কি জানেন এই জিনিসটা অ্যাসিওর করেন যে আমি এই কাজটা পারি ভাই, এটার কি কোনো মার্কেট প্লেসে ভ্যালু আছে, এইটা কি সেল করা যায়, এবং যদি করা যায় তাহলে কিভাবে করব, আমি কোথায় করা যায়, কোন মার্কেট প্লেসটাতে আমি গেলে সহজে কাজটা করতে পারবো বা সেল করতে পারবো, প্রপারলি কিভাবে করা যাচ্ছে, এই ডিরেকশনগুলো আপনি
অবশ্যই অবশ্যই প্রপার একটা জায়গা থেকে নিতে হবে, এবং এই ডিরেকশনগুলো আপনি যখন পাবেন কেবল তখনই পসিবল। কি ফ্যাক্টরগুলো বলতেছিলাম না, কি ফ্যাক্টরগুলো আসলে হচ্ছে ডিরেকশনের ব্যাপারটা। একটা বড় ফ্যাক্টর হচ্ছে ডিরেকশন। প্রপার ডিরেকশন ছাড়া কখনোই পসিবল না এখানে সাস্টেইন করা, ঠিক আছে? সো সলিড স্কিল অ্যান্ড ওখানে কীভাবে সেল করা যায় এই টেকনিকগুলো দরকার হবে। ওকে, ওয়েল, তো এখন কি ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম কি ফ্যাক্টর হচ্ছে ডিরেকশন। এক্ষেত্রে আমি একটু গল্পের ছলে বলি। হ্যাঁ, সাপোজ আমরা এগুলো অনেকভাবেই শেখা যায়, অনেকভাবেই সলিড একটা স্কিল গেইন করা অনেক, এখন পৃথিবীতে সব কিছু শেখাটা খুব ইজি হয়ে গেছে, এবং অনলাইন থেকে আমরা যে কোনো কিছু শিখতে পারি খুব সহজেই। আমাদের সব কিছুই এক্সিস্টিং আছে পৃথিবীতে। আপনি যে কোনো নলেজ বলেন, সব কিছুই কীভাবে একজন ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, সব কিছুর বইপত্র সবই কিন্তু অনলাইনে এক্সিস্ট করে, কিন্তু ওইটা দিয়ে আসলে পসিবল না কখনো একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াটা। এই জন্য একদম বাস্তবমুখী প্র্যাকটিস দরকার, এবং সহবতে থাকা উচিত তাদের যারা কিনা এই কাজগুলো অনেক আগে থেকে করে আসছে, ঠিক আছে? বা ইন্টার্নের ব্যাপারটা যেটা আছে, একটা প্রফেশনাল কোনো একটা প্রফেশনের সাথে আমরা যখন জড়িত হব তখন আমাদের ইন্টার্নশিপের ব্যাপারটা আসে, ওখানে আমরা শিখি, নিজেরা প্র্যাকটিস করি, দেন ওটাতে আমরা প্রফেশনালি কাজ করতে পারি। ওয়েল, তো ডিরেকশনের ব্যাপারটা গল্পের ছলে এভাবে বলতে চাই। সাপোজ আপনি হচ্ছে আপনার গ্রামের বাড়িতে যাবেন, লেটস সে, অথবা এমন একটা জায়গায় যাবেন যেখানে হচ্ছে আপনি ঢাকায় আছেন, এখান থেকে অন্য কোথাও যাচ্ছেন। সো এখন আপনি যদি এরাদা করেন মনে মনে, আজকে যা আছে কপালে, লুঙ্গি গাছা দিয়ে আমি হচ্ছে একটা লাঠি হাতে নিয়ে হাঁটা শুরু করলাম। গ্রামের বাড়িতে আমি যাবই, কিন্তু আমি কোনো টাকা খরচ করব না, এবং টাইমের ব্যাপারে কোনো ব্যাপার না, আমি আমার একদম বহুত টাইম আছে, এবং আমি শিখবো এবং হচ্ছে হাঁটবো এবং হচ্ছে গ্রামে চলে যাব হেঁটেই। এটা যদি আপনি করেন, আপনি হয়তো পৌঁছে যাবেন, তাই না? একটা না একটা সময় আপনি হয়তো চিনেন, ঢাকা থেকে অনেকটা রাস্তা হয়তো আপনি চিনেন, হেঁটে হেঁটে যাবেন। একটা সার্টেন টাইম পরে হয়তো আপনার সামনে একটু রাস্তাটা আঁকা বাঁকা হয়ে যাবে, অথবা ডিফারেন্ট অনেকগুলো ডিরেকশন আসবে। তখন আপনার হয়তো চুজ করার ব্যাপারটা আসবে। তখন আপনি কি করবেন? আস্ক করবেন কাউকে, ভাই এদিক যাইতে হলে কোন দিকে যেতে হবে? সো ওনারা হয়তো ডিরেকশন দিবে, একজন বলবে ডানে যাও, একজন বলবে বামে যাও, একজন বলবে সোজা যাও। তখন আপনি কনফিউজড হয়ে হয়তো অপু 10 খেলে যে কোনো একদিকে দৌড় দিবেন। সো এরকম করতে করতে বহু তাফালিং করে হয়তো আপনি একটা সার্টেন টাইম পরে আপনার গ্রামে পৌঁছে যাবেন। কিন্তু সবচেয়ে স্মার্ট ডিসিশনটা হয়তো ওইটা, যদি আপনি সার্টেন একটা বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে ওখান থেকে সুন্দরভাবে একটা জার্নি করে আপনার গ্রামে চলে আসতেন। এক্ষেত্রে টাইম সেভিং এর ব্যাপারটা হয়তো, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ঠিকঠাকলি আপনি চলে আসতে পারতেন। সো এইটা আপনি রিলেট করেন একটু এই কথাটার সাথে। সাপোজ আপনি আপনার টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন। মোট কথা আপনি একটা স্কিল ডেভেলপ করে ওটা দিয়ে সেল করে একটা আর্নিং সোর্স জেনারেট করবেন। এখন আপনি যদি ভাবেন যা আছে কপালে, অনলাইন থেকে ইউটিউব দেখে আমি সব কিছু শিখে ফেলে তারপর হচ্ছে কাজগুলো করে ফেলবো, তখন আমি অস্বীকার করছি না যে ইউটিউব দেখলে আপনি পারবেন না। অনেক রিসোর্স আছে ভাই, অনেক রিসোর্স আছে ইউটিউবে, যেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন, কিন্তু কোনোটাই না গুছানো না, ঠিক আছে? সো এই গোছানো ডিরেকশন যদি না পান, তখন ওই যে আপনার অপু 10 খেলতে হবে আর কি, কোন দিক যাবেন বুঝবেন না, এবং কোথায় কি করা উচিত একজন বলবে এটা, আরেকজন বলবে ওটা, হজবরল অবস্থা তৈরি হবে। ওয়েল, তো এখন আমাদের আইটি সেক্টরগুলোতে যারা নাকি এরকম ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে, এরকম অনেকগুলোই ঢাকার মধ্যে বেশ কিছু ইনস্টিটিউট আছে যারা কিনা এগুলো শেখাচ্ছে, হাতে কলমে মানুষকে ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে? এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো রিসেন্ট পাস্টে, এটা হয়তো একসময় এক্সিস্ট করতো না, বাট রিসেন্ট পাস্টে এরা করছে। তো প্রত্যেকটা ইনস্টিটিউটকেই আমি সাধুবাদ জানাই যারা কিনা, এবং যারা এখানে শিখছেন তাদেরকেও আমি দোয়া করি যাতে তারা বেটার একজন ফ্রিল্যান্সার হতে পারেন এবং তাদের যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারেন। তো প্রত্যেকটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটগুলোর এখানে যারা কিনা পরিশ্রম সহকারে চেষ্টা করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে না, বা ইনভেস্টের ব্যাপারে বলছে না যে টাকা দাও আমাকে, তোমাকে টাকা ফেরত দেবে, এমনটা না। আপনাকে নাকানি চুবানি দিয়ে রাত জায়গায় পরিশ্রম করাবে, শেখাবে, দেন বলবে যাও তুমি যাও, এখানে যেখানে মন চায় যাও, যেখানে যাবা ওই স্কিল দিয়ে তুমি যে কোনো কিছু করে খেতে পারবা। এরকম যারা করছে আমি তাদের কথা বলছি, এমন কিছু না যে রেক্সাইটি টাইপের, ওগুলো না, ইনভেস্টমেন্ট না ভাই। এখানে আপনি একটা সার্টেন সময় ব্যয় করবেন, শিখবেন পরিশ্রম করে, তারপর ওটা আপনি সেল করার প্রসেস জানবেন। এখন আপনি যদি এমন কাউকে চুজ করেন যে কিনা নিজেই জানে না কীভাবে কী করতে হবে, তখন তো আপনি ঝামেলা পড়ে যাবেন। সো আলটিমেটলি আপনি যদি কোনো একটা ইনস্টিটিউটের সাথে নিজেকে জড়িত করেন, তখন এটা কিন্তু আসলে আমরা মনে মনে অনেক কিছু ভাবি। যেমন আমি নিজেও একসময় ভাবতাম, ভাই ইনস্টিটিউটকে টাকা দিব, এরা কি আমার টাকাটা আমার এখানে কি প্রপার ইউটিলাইজ হবে, আসলে কি উসুল হবে, আমি কি শিখতে পারবো কিছু আদৌ, কেন ভর্তি হবো, ভর্তি হয়ে কি আমার দ্বারা এগুলো হবে কিনা, এগুলো ভাইবা আসলে হয় না। আমিও এরকম ভাবতাম একসময়, কিন্তু যখনই লেগে গেলাম তখন দেখা গেছে যে অবস্টাকলসগুলো সবগুলো সরে এখানে টোটাল বাস্তবতাই ভিন্ন। পরিশ্রম করলে সুফল আসেই, পরিশ্রম, স্কিল এগুলো কখনো ভ্যালুলেস হয় না বা ফেল না যায় না এক কথায়।
সো আলটিমেটলি আপনি যদি কোনো একটা ইনস্টিটিউটে নিজেকে জড়ায় দেন, সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার এটা একটা ড্রাইভিং সিটে বসার মতো, বা ওই ড্রাইভিং সিটে থাকবে হচ্ছে ওই ব্যক্তিটা যে কিনা আপনাকে একটা প্রপার ডিরেকশন দিবে যে রাস্তায় যেভাবে চলতে হবে। এবং এই ক্ষেত্রেও একটা সার্টেন ট্র্যাক আছে, যেই ট্র্যাকে আমরা চলছি এবং এই বিষয়গুলো শিখছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আলটিমেটলি যে আমি কি মিন করতে চাচ্ছি। আলটিমেটলি আপনারা যারা আছেন এখানে, আমার হয়তো একটা সার্টেন ইনস্টিটিউট থেকে আমি আসছি এবং কথা বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন অ্যান্ড ফ্যাক্ট সম্পর্কে কিছু জানতে পারছেন, যেগুলো অবশ্য যা বললাম এতক্ষণ সবগুলোই কিন্তু কমন ফ্যাক্ট। এই বাস্তবতাগুলো আমরা সবাই মোটামুটি বুঝি এবং জানি। ওকে, আমি এখন কাজে যাব। অনেক বকবক করছি, বেহুদা আলাপ বলা যায় অনেক সময়, বাট যারা এটাকে বা এই ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারা তাদের কাছে হয়তো এই বিষয়গুলো আসলে ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, আমি যে বললাম এতক্ষণ আপনারা কি বুঝছেন নাকি মাথার অনেক উপর দিয়ে গেছে, একটু বলেন তো। জি ভাই, কে কে বুঝা জেগে গেছে আছেন একটু ভাই। রেসপন্স করেন। আরিফ ভাই আর বাকিরা? জি ভাই, ঠিক আছে, যা বলছেন তা তো অবশ্যই। ওকে, নাইস। আচ্ছা, আমি তাহলে এখন কাজে যাব। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের কোনো বিষয়ে বা কনফিউশন? না ভাইয়া। ফাইন, তো চলেন আমরা একটু কাজ টাজ দেখি বা কেমন কাজগুলো করে সেগুলো একটু জানি। আমরা গ্রাফিক ডিজাইনের কোর্স যেভাবে সাজাই, সেখানে স্কিল ডেভেলপমেন্টের সেশন থাকে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সেশন থাকে। দুইটা আলাদা সেশনের মধ্যে আমরা হচ্ছে দুইটা আলাদা পার্ট নিয়ে থাকি। একটা হচ্ছে কীভাবে আপনি স্কিল ডেভেলপ করবেন, সলিড স্কিল, ওই স্কিলটা কীভাবে সেল করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেশন, ওইভাবে শেখানো হয়ে থাকে আর কি। তো আজকে মূলত আমি দুইটা স্কিল ডেভেলপমেন্ট সেশন থেকে দুইটা টপিক আপনাদের জন্য চুজ করেছিলাম। একটা হচ্ছে বিজনেস কার্ড আর একটা হচ্ছে সিভি ডিজাইন। যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে একটু রিমাইন্ডার দেওয়া। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমি কাজগুলো করব। আপনাদেরকে এই সফটওয়্যারগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে চান, হয়তো বা অনেকের কাছে থাকার কথা, যারা মোটামুটি আগে থেকে ইন্টারেস্টেড তাদের কাছে হয়তো থাকবে, বাট আমি আপনাদেরকে যেই লিঙ্কটা দিব সেখানে একদম লেটেস্ট যে ভার্সনটা আছে 21, সেই ভার্সনটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড দেখে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার পিসির র্যাম যদি মিনিমাম একদম লেস দেন মিনিমাম যদি বলি 4 GB যদি হয় তাহলে আপনি করতে পারবেন ইনস্টল। অ্যান্ড উইন্ডোজ 10 থাকলে আপনি করতে পারবেন 21 ভার্সনটা। অ্যান্ড যদি 19 আছে ওখানে, তারপর 20 ভার্সনটা আছে, এই তিনটা ভার্সন আপনারা পাবেন। এছাড়াও 17 হয়, CS6 হয়, পুরনো অনেক ভার্সন আছে, তবে লেটেস্ট ভার্সনগুলোতে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায় অ্যান্ড আমরা ওইটাতে কাজ করাটাই বেটার। সো এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে আরিফ ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, বিজনেস কার্ড মোটামুটি আপনারা সবাই জানেন। আমি যেমনটা বললাম প্রথম দিকে যে আজকে আমরা বিজনেস কার্ডটা দেখব বা বিজনেস কার্ডের কাজগুলো দেখব কেমন হয়ে থাকে। তো আমরা একটা বিজনেস কার্ড করার ক্ষেত্রে কেমন করি বা কীভাবে করি সেই বিষয়গুলো আলোচনা করছি, এবং একটা প্রপার ডাইমেনশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কীভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসেন, সবাই একটু চাইলে একটা নোট খাতা নিতে পারেন পাশে, অথবা টুকে রাখতে পারেন। যদি কোনো কোশ্চেন রেজ করে এগুলো আমি ফ্লোর দিলে কোশ্চেনটা করেন। হ্যাঁ, সো আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনাদের সামনে ওপেন করব, একটু আমার স্ক্রিনটা শেয়ার করে। কেউ কি কোনো বাচ্চার চিল্লাফাল্লা শুনতে পাচ্ছেন? জি না ভাইয়া। শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি। আমার মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কানে পৌঁছাতেছে কিনা সেটা আমি আশা করতে চাচ্ছি আর কি। কে জানি চিল্লাইতেছে কেউ আমার বাসায়, আশেপাশে হয়তো কোথাও, যে একটা বাচ্চা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? একটু কনফার্ম করেন তো প্লিজ। হ্যাঁ ভাইয়া, দেখা যাবে। জি জি ভাইয়া, দেখা যায়। নাইস। কি দেখতে পারেন স্ক্রিনে? কিপ ইট সিম্পল। ঠিক আছে, তো চলেন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করছি। আশা করছি দেখতে পাচ্ছেন, তাই না? এটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার। ইনস্টল করার পরে যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? সো এইটাতে আমরা এখন একটা বিজনেস কার্ড করব। আর বিজনেস কার্ড করার জন্য যখন আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করি তখন আমরা এখানে একটা মেনু আছে, ফাইল মেনু নামে, এইটাতে গিয়ে ক্রিয়েট নিউতে ক্লিক করি অথবা নিউতে ক্লিক করি। আর যদি এমন কোনো ফাইল হয় যেটা কিনা অলরেডি তৈরি করা আছে এবং সেটা আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করি। সো এই দুইটা বাটন আমরা চাইলে ফাইল থেকেও পেতে পারি, অথবা এখানে ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন নামে আলাদা দুইটা বাটন আছে, এখান থেকেও নিতে পারি। সো ক্রিয়েট নিউতে যদি আমি ক্লিক করি, আমার সামনে একটা পপ আপ চলে আসবে এরকম। আর এই পপ আপ থেকে আমরা কিছু সেট আপ রেডি করবো যেটা কিনা বিজনেস কার্ড করার জন্য আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এক্ষেত্রে ছোট্ট করে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি, আমাদের যতগুলো কাজ হয় এই কাজগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা প্রিন্ট করে হাতে নিয়ে দেখতে পারি, আরেকটা হচ্ছে আমরা শুধুমাত্র স্ক্রিনে দেখি। হ্যাঁ, অনলাইনে ইউজ করি অথবা স্ক্রিনে দেখি। সো যেগুলো আমরা প্রিন্ট করে ইউজ করি সেগুলোকে বলা হয় হচ্ছে প্রিন্ট এলিমেন্ট, আর যেগুলো আমরা অনলাইনে ইউজ করি অথবা শুধুমাত্র স্ক্রিনে দেখি সেগুলোকে বলা হয় হচ্ছে ওয়েব এলিমেন্ট। সো প্রিন্ট এলিমেন্ট অ্যান্ড ওয়েব এলিমেন্ট আমরা আলাদা আলাদা দুইটা ক্যাটাগরি যেটা করে থাকি।
একটু ইমাজিন করে বলেন তো বিজনেস কার্ডটা কি ধরনের এলিমেন্ট হতে পারে, প্রিন্ট অর ওয়েব? It's a frame design. জোরে Print জোরে web. জানুর ভাই। প্রিন্ট এলিমেন্ট, নাইস। সো আমরা প্রিন্ট এলিমেন্ট এখানে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট নিউতে ক্লিক করার পর অনেকগুলো অপশন এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাবো প্রিন্ট নামে একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ডান দিকে চলে আসবো এবং প্রিসেট ডিটেলস নামে একটা অপশন আছে। এইখানে প্রথমে আনটাইটেলড 1 নামে কিছু একটা লেখা, এটাতে আমরা লিখে দিব আমরা যে কাজটা করব সেই কাজের নামটা। আমরা বিজনেস কার্ড করবো সাপোজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথ অ্যান্ড হাইট, এই বিষয়গুলো আমরা দিয়ে দিব, মানে সাইজটা আর কি, এটার সাইজ কেমন হবে। বিজনেস কার্ড তো একদম ছোট সাইজ, তাই না, পকেট সাইজ বলা যায়। সো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে মূলত, যদি আমি এটার ইউনিটটা ইঞ্চিসে রাখি, মনে রাখবেন যখন আমরা প্রিন্ট এলিমেন্ট করব তখন এখান থেকে ইউনিটটা চেঞ্জ করা যায়। অনেকগুলো ইউনিট হয়, সেন্টিমিটার, মিটার, তারপর হচ্ছে ফিট হয়, ইঞ্চিস হয়, পিকাস হয়, পয়েন্টস, পিক্সেল, অনেক কিছু আসে। মূলত আমরা প্রিন্ট এলিমেন্ট করার ক্ষেত্রে ইঞ্চিসে রাখি ইউনিটটাকে, ঠিক আছে। আর উইথটা হচ্ছে বিজনেস কার্ড করার ক্ষেত্রে 3.5 ইঞ্চিস, 3.5 ইঞ্চিস মানে উইথ, পাশে এরকম হবে হচ্ছে 3.5 ইঞ্চিস, আর হাইট হচ্ছে 2 ইঞ্চিস, ঠিক আছে। ছোট্ট একটা সাইজের পকেট সাইজ এরকমটা হবে। এটা দিয়ে আমরা সাইজটা দেওয়ার পর এখান থেকে ব্লিড বলে একটা অপশন পাচ্ছি। ব্লিডটা কি একটু এক্সপ্লেন করে দেখেন তো আপনাদের মগজে বা মাথায় ঢুকে কিনা। আমরা সবাই কম বেশি স্টুডিওতে গিয়ে হচ্ছে ছবি তুলছি, তাই না? আর্জেন্ট ডেলিভারি কেউ নিছেন? লাইক আপনি ছবি তুলছেন তারপর বসে বসে দেখছেন উনি কি করে, যদি না ভাই, দেখে এরকম থাকেন দেখানো তাহলে হয় না তো। নরমাল তারা বলে লুকোচুরি যে করে, জিনিস স্টুডিওর দেখে মধ্যে ফেলেন। কাজ করবে, এগুলো দেখায় না তারা। হ্যাঁ, দেখায় না, রাইট। আচ্ছা একটু আমি ইমাজিন একবার করেন তো নিয়েছিলাম, তারা এটা। কাট করে সাইড গুলো। হ্যাঁ, এবার দেখেন আমি একটা কথা বলে আপনারা ইমাজিন করেন এটা কেউ দেখছেন কিনা। ওনারা হচ্ছে আপনি কয় কপি ছবি নেবেন সেটা একটা সাদা কাগজের মধ্যে পেস্ট করে এক পরপর, তারপর হচ্ছে একটা কাগজের মধ্যে একবারে প্রিন্ট দিয়ে দেয় না, তারপর ওটা কেচি দিয়ে কাটে। এমন কি করে যে একটা ছবির সাথে একটা একদম লাগোয়া অবস্থায় থাকে, ছবিটা চারদিক থেকে একটা সাদা অংশ থাকে না, বলেন তো? জি 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 ভাই। এই তো আমরা যখন নাকি কোনো কিছু প্রিন্ট এলিমেন্ট করি, বিজনেস কার্ডের সাইজটা কিন্তু একদম ছোট ছোট, একদম পকেটে রাখতে পারবেন, মানি ব্যাগে রাখতে পারবেন। সো এটা তো একটা একটা করে আর প্রিন্ট করা পসিবল না, তাই না? আর একটা বিজনেস কার্ডের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড, অপোজিট সাইডে। সো এরকম দুইটা সাইড আলাদা আলাদা করে প্রিন্ট করতে হয়। সো ওনারা যা করে, যারা প্রিন্টের কাজ করে বা প্রিন্ট মেশিনের মাধ্যমে যখন প্রিন্ট করা হয় তখন অনেকগুলো আপনার যত কপি দরকার সবগুলোকে একটা বড় কাগজের মধ্যে একবারে প্রিন্ট করে দেয়, লাইক ওই যে স্টুডিওতে ফটো দেওয়ার মতো। তারপর এটা প্রিন্ট আউট হয়ে যখন বের হয় তখন তারা ওটাকে কাটিং মেশিনের মাধ্যমে কাটে। সো যেহেতু কাটাকাটির ব্যাপারটা আসছে, এখন যদি কাটতে গিয়ে কোনো একটা ইনফরমেশন বা ডিজাইনটা এক সাইড থেকে একটু বাঁকা হয়ে কেটে যায়, দেখতে অড লাগবে না? এর জন্য ওনারা যা করে চারদিক থেকে একটা সার্টেন এরিয়া ছেড়ে দেয়, এবং এই যে ছেড়ে দিচ্ছে চারদিকের এরিয়াটা, যেইটুকু অংশ ছেড়ে দেওয়া হচ্ছে ওটাকে বলা হয় ইলাস্ট্রেটরের ভাষায় ব্লিড, ঠিক আছে। আমরা যারা ডিজাইনার তারা ওটাকে ব্লিড নামে চিনি, BLEED। সো ব্লিড এরিয়াটা মূলত প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে একটা সার্টেন ডিজিটে নেওয়া হয়, একটা সার্টেন অ্যামাউন্ট আর কি। সো এটা যদি আমি বলি সেক্ষেত্রে এটা হচ্ছে 0.125 ইঞ্চিস, 0.125 ইঞ্চিস। তো এইখানে এটা চারদিক থেকে ছাড়তে হবে, টপ সাইড, তারপর বটম সাইড, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, সব দিকে আমাদের ছাড়তে হবে। এর জন্য আমরা চারদিকে 0.125 ইঞ্চিস লিখে দিব। অ্যান্ড এখানে 4টা বক্স দেখতে পাচ্ছেন। তো এই লেখাটা স্পেসিফিকভাবে না লিখে আমরা যদি এই টপ যে অপশনটা আছে এইটার আপ অ্যারোতে ক্লিক করি তখন চারদিকে একসাথে হয়ে যাবে। সি, চারদিকে একসাথে হয়ে গেল এবং সব দিকের ভ্যালুটা একই রকম, 0.125 ইঞ্চিস, ঠিক আছে। অনেক সময় ব্লিড এরিয়াটা 0.25 ইঞ্চিসও লেখা হয়। তো ওইটা লেখা হয় এই জন্য যে টপ এরিয়া, টপ এবং বটম দুই সাইডে একবারে ছাড়া হয় আর কি। তো ওই ক্ষেত্রে 125, 0.125, 0.125 প্লাস করলে আসে হচ্ছে 0.25, ঠিক আছে। ওয়েল, তো চারদিকে আমরা ব্লিড এরিয়াটা নিয়ে নিব কিভাবে, জাস্ট টপে ক্লিক করলেই চলে আসবে। অ্যাডভান্স অপশনে দেখা যাচ্ছে কালার মোড বলে একটা অপশন আছে। কালার মোড বললে হচ্ছে, এটা জাস্ট সংক্ষেপে বলি, আপনারা তো এটা বিশ্বাস করেন সবাই, তাই না, যে একটা রঙের সাথে আরেকটা রং মিশালে অন্য একটা রং চলে আসে। গ্রিনের সাথে যদি আমি ব্লু মিক্স করি তখন যে একটা ডিফারেন্ট কালার চলে আসবে, এটা তো সবাই বিলিভ করেন, তাই না ভাই? এটা তো বুঝেন। জি ভাই। ওকে, সো এই কালারটা যখন নাকি আমরা মিক্স আপ করবো তখন এইখানেও আমরা যখন স্ক্রিনে কোনো কালার দেখি বেশ কিছু কালার মুড আমরা দেখতে পাই, যেমন CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। আরও কিছু মুড আছে যেমন RGB, রেড, গ্রিন অ্যান্ড ব্লু।
সো এই কালারগুলোর কম্বিনেশনে যে কালারটা হবে ওটা হচ্ছে মূলত এখানে কালার অপশনটা রাখা হয়। তো আমরা প্রিন্টের ক্ষেত্রে CMYK কে কালার মোড রাখি। তারপর রাস্টার ইফেক্ট বলে একটা অপশন আছে এখানে, হাই 300 PPI। PPI এর ইলাস্ট্রেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চেস, এটা আমরা রাখি। ঠিক আছে, এই সেটআপটা মূলত তৈরি করা হয়। 300 ছাড়াও আরো কিছু অপশন আছে, যখন আমরা ওয়েব এলিমেন্ট করব তখন আমরা স্ক্রিন রাখি অথবা 72 PPI রাখি। তো এটা নিয়ে আরো হায়ার স্টাডি করতে চাইলে করতে পারবো, তবে আপাতত জাস্ট মাথায় রাখেন আমরা প্রিন্ট করার জন্য 300 PPI রেখে কাজ করতে হয়। সো আমরা কি করলাম একটু রিপিট করি। ক্রিয়েট নিউতে গেলাম, প্রিন্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে হচ্ছে নাম দিলাম বিজনেস কার্ড, তারপর উইথ অ্যান্ড হাইট দিলাম, তারপর ইঞ্চেসে ইউনিট রাখলাম। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, প্রিন্ট বিজনেস কার্ডটা হচ্ছে দুইটা সাইড, তাই না? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইড হবে। সো এই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডের মধ্যে নাম্বার অফ আর্টবোর্ডস নেব হচ্ছে দুইটা। আর্টবোর্ড কি? যে জায়গাটার মধ্যে আমরা কাজ করব ওটাকে বলা হয় আর্টবোর্ড। সো এখানে দুইটা আর্টবোর্ড নিব, ফ্রন্ট সাইডের জন্য একটা আর ব্যাক সাইডের জন্য একটা। তারপর আমরা বাকি অপশনগুলো দেখতে পাচ্ছি, ব্লিড এরিয়া ক্লিক করলে চলে আসছিল। তারপর অ্যাডভান্স কালার অপশনে CMYK আর রাস্টার ইফেক্ট এটা থাকবে 300 DPI। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের সামনে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তার আগে আমি কিছু স্যাম্পলস আপনাদেরকে দেখাই ভিজিটিং কার্ডগুলো কেমন হয়ে থাকে। আপনি যদি গুগল করেন বিজনেস কার্ড লিখে অনেক রকমের ডিজাইন পাবেন। লেটস সে এটা দেখেন, সি এটা একটা বিজনেস কার্ড এবং এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে আরেকটা সাইড। সাপোজ এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন কি? বিজনেস কার্ডটা অবশ্যই কোনো না কোনো ব্যক্তি বিশেষের হয়। তো ওনার ফোন নাম্বার, তারপর মেইলিং অ্যাড্রেস ইচ অ্যান্ড এভরিথিং এখানে দিয়ে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, ওনার নাম থাকে, ওনার ডেজিগনেশন থাকে, তাই না? সো বিজনেস কার্ডের মূলত এগুলোই হচ্ছে কন্টেন্ট, অথবা কোন বিষয়টা লিখতে হয় সেই বিষয়টা হচ্ছে এগুলোই। তারপর উনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা হয়তো এখানে থাকে অথবা লগো থাকতে পারে। তারপর এদিকে হয়তো কোথাও একটা কিউআর কোড ইউজ করা হয়, লাইক দিস। সি এগুলোকে বলা হয় কিউআর কোড, যেটাকে স্ক্যান করলে আপনার হয়তো একটা সাইট ওয়েবসাইট চলে আসবে বা কিছু। সো এরকম বেশ কিছু ডিজাইন যেগুলো কিনা আমরা বিজনেস কার্ড ডিজাইন বলে থাকি। তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইড হয়ে থাকে এবং এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন আইকন ইউজ করছে। লাইক আমি যদি একটু এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন ছোট ছোট কল আইকন, তারপর এরকম লোকেশন ম্যাপের যে আইকন, এই আইকনগুলো ইউজ করা হচ্ছে। তো এইসব জিনিসগুলো দিয়েই মূলত একটা বিজনেস কার্ড ডিজাইন করা হয়ে থাকে। তো আজকে আমিও একটা ডিজাইন করার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে, অ্যান্ড এই ডিজাইনগুলো করার জন্য যে সেট আপ সেটা আমি রেডি করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, আর এটা এখন আমরা করার চেষ্টা করব। তো দেখেন আমাদের সামনে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। সো যারা ইনস্টল করবেন ইলাস্ট্রেটর, প্রথম দিকে ইনস্টল করার সময় আপনাদের সেটআপটা এরকম থাকবে না, একটু ডিফারেন্ট ওয়েতে থাকবে আর কি। সো আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমার যে অপশনটা যেখান থেকে আমরা নিব সেটা আমি বলে দিব, এটা রুটটা কোথায়। সো দেখেন আমি একদম ধরিয়ে নিচ্ছি যে আপনারা কেউ কখনো ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেন নাই সাপোজ, এবং কেউ কিছু আসলে ডিজাইন সম্পর্কে জানেন না। ওভাবে বলে যা হবে যে আপনারা যারা জানেন আগে থেকে তারা একটা ডিফারেন্ট ওয়েতে শিখবেন, আর যারা জানেন না তারাও শিখতে পারবেন। ঠিক আছে, ওয়েল তো দেখেন আমরা এটা ওপেন হওয়ার পর এরকম একটা দুইটা যে সেটআপ রেডি করলাম আমরা, আর্টবোর্ড এটা একটা, তারপর এটা একটা। সো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আলাদা আলাদা করবো আমরা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশনস। তো কোনটা কখন ইউজ করব, এতগুলো অপশন দেখে আপনারা এলোমেলো করে ফেলবেন না। আমি যখন যে অপশনটা এক্সপ্লেইন করব সেটা অবশ্যই আপনাদেরকে বলে নিব। ঠিক আছে, সো এখান থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন টুলবার, অ্যান্ড ডান দিকে হচ্ছে কিছু অপশনস আছে। উপরে এখানে কিছু ফাইল, এডিট, অবজেক্ট এরকম কিছু অপশন আছে। তারপর এই যে অংশটা এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। তো যারা একদম নতুন ইনস্টল করবেন তখন আপনাদের হয়তো এই বিষয়গুলো এমন থাকবে না। তো আপনারা কি করবেন জানেন, উইন্ডোজে যাবেন, যাওয়ার পর এখানে ওয়ার্ক স্পেস বলে একটা অপশন আছে, এখান থেকে ইসেনশিয়ালটা দিয়ে দিবেন। ইসেনশিয়াল করে দিলে আপনার এই অপশনগুলো থাকবে। তো অনেক সময় দেখা যায় কন্ট্রোল প্যানেলটা থাকে না, যদি না থাকে আপনারা কন্ট্রোলে ক্লিক করলেই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। ওকে, আর টুলবারের মধ্যে সবগুলো টুলস থাকে না, তো আমরা উইন্ডোজে যাব, তারপর টুলবার থেকে অ্যাডভান্সে ক্লিক করে দিব, তাহলে সবগুলো টুলস চলে আসবে। এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়। আর দুটো বিষয় একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এটা কিভাবে কন্ট্রোল হয়। দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা একটু ব্ল্যাক ধরনের হয়ে গেছে। তো প্রথম যে টুলটা এখানে, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। তো আমরা যখনই কাজ করব তখন নিউট্রাল অবস্থায় সিলেকশন টুলে থাকি। ঠিক আছে, সাপোজ আমি টাইপ টুলের কাজ করলাম, লেখালেখির কাজ শেষ, আমি আবার সিলেকশন টুলে চলে আসবো। আমি অন্য একটা টুলের কাজ করলাম, কাজ শেষ, আবার সিলেকশন টুলে চলে আসবো, এটা আর কি। সো নিউট্রাল টুলটা হচ্ছে সিলেকশন টুল। ওয়েল, তো আমরা এখন এটাকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা জানি। সো নর্মালি আমরা জানি মাউসের হুইলটা ঘোরালে, মাঝখানে যে হুইল থাকে না মাউসের, এইটাকে ঘোরালে উপরে নিচে যায়, সি। আর আমি যদি ডানে বামে মুভ করতে চাই সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, তারপর মাউসের হুইল ঘোরালে এটা ডানে বামে সরবে। তারপর আমি যদি এটাকে জুম ইন জুম আউট করতে চাই, মোট কথা বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে এটাকে অল্টার চেপে ধরে মাউসের হুইল ঘোরালে এটা বড় ছোট হবে।
এই কাজগুলোই আরো অনেকভাবে করা যায়, ঠিক আছে? তো আমি একটা ওয়ে দেখালাম, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করে নেবেন। অন্যথায় কাজ করার সময় দেখবেন যে আমি বারবার খালি জুম ইন জুম আউট করছি, এদিক সেদিক যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি এই বিষয়গুলো আপনি যদি শুরুতে প্র্যাকটিস করে নেন, ইজি হবে আপনার জন্য কাজ করা। টেক্সটে কেউ একটা কিছু লিখছেন, একটু দেখা যায় কি লিখছেন। আচ্ছা, ক্লাস রেকর্ডিং এর ব্যাপারটা হচ্ছে কিনা জিজ্ঞেস করছেন। আরিফ ভাই, আপনারা কি ক্লাস রেকর্ড প্রোভাইড করবেন? জি ভাই, আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে এবং আমাদের ফেসবুক লাইভও হচ্ছে এখন। চমৎকার চমৎকার, ঠিক আছে। সো দেখেন, আমরা এখান থেকে যে বিষয়গুলো জানলাম এতক্ষণ, আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে কাজটা করবো, একটা বিজনেস কার্ড করার জন্য কিছু টুলসের প্রয়োজন হয়। তো যদি সময় হয় তো আমরা কোর্সে যা করি, একদম টুলসগুলো ব্রিফ করে দেন প্রজেক্ট বেস কাজ দেখায় এবং প্রত্যেকটা টুলে মোটামুটি কভার করা যায়। তো আজকে যে কাজটা আমরা করব, ওই কাজটা করার জন্য যে স্পেসিফিক টুলটা আসবে সেটা একটু এক্সপ্লেইন করে দেন আমি কাজটা করব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমরা তো মোটামুটি ডক ফাইলে বা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছি তারা দেখছি যে বিভিন্ন রকমের সব শেপ হচ্ছে তৈরি করা যায়, রেক্টেঙ্গেল শেপ, তারপর ইলিপস বা যেটাকে বলা হয় সার্কেল, ওরকম শেপ তৈরি করা যায়। তো এরকম শেপ তৈরি করার জন্য এখানে অনেক অপশন আছে। এর মধ্যে একটা টুল আছে যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। অ্যান্ড এটার উপরে যদি আমি রাইট ক্লিক করি, দেখতে দেখতে পাওয়া যায় যে অনেক রকমের শেপ এখানে আছে। সি, তো এখান থেকে আমি একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। সো তৈরি করার জন্য আমরা কি করব একটু পরে এক্সপ্লেন করছি। তার আগে দেখেন এখানে কন্ট্রোল প্যানেলে একটা অপশন আছে কালারের জন্য। আমি একটা ছোট রেক্টেঙ্গেল এখানে তৈরি করার জন্য জাস্ট ড্র্যাগ করলেই হয়ে যাবে। এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে মাউসটা আমার একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে। সো এখানে কালারের দুইটা অপশন, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক মানে হচ্ছে চারিদিকে বর্ডারে যে কালারটা থাকবে ওটাকে বলা হয় স্ট্রোক। আর ফিল মানে হচ্ছে ভিতরে যে কালারটা, যেটা এটাকে ফিল করে ফেলবে শেপটাকে, ওটাকে বলা হয় ফিল কালার। সো আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে পারবো কন্ট্রোল প্যানেল থেকে। সি, বিভিন্ন কালার দিতে পারছি। সো আলটিমেটলি আমরা এখান থেকে যখন কাজ করব তখন ফিল কালার নিয়েই কাজ করব। এছাড়াও আমরা স্ট্রোক কালার দেখতে পাচ্ছি, এই পাশে ডান পাশে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে স্ট্রোকটাকেও চেঞ্জ করা যায়। সি, এভাবে করে আমরা স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবো। তো প্রথমত আমরা যখন কাজ করি তখন স্ট্রোক কালারটাকে অফ করে নিই। বেসিক্যালি আমরা শুরুর দিকে স্ট্রোক কালারটাকে অফ করে রাখি, কজ আমরা কাজ করার সময় এটা প্রয়োজন পড়ে না। নর্মালি ফিল কালার নিয়েই আমরা কাজ করে থাকি। ওকে, সো এখন আমরা যখন কাজ করব তখন আমাদের কোনো ডিজাইন শুরু করার আগে একটা সার্টেন মেজারমেন্ট আমাদের মেনটেন করতে হয়। যেমন আমরা যখন এই আর্টবোর্ডগুলো ক্রিয়েট করলাম তখন 3.5 ইঞ্চিস, তারপর ব্লিড এরিয়া একটা সার্টেন ছেড়ে দিয়েছিলাম। যেমন এখানে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ডিজাইনের অংশ, আর এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এই লাল দাগটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। এই যে এক্সট্রা অংশটা এটা আমরা নিয়ে নিয়েছি যাতে করে আমরা যখন কাটবো ডিজাইনটাকে আলাদা করার জন্য, ছোট ছোট টুকরা করার জন্য, তখন যাতে ডিজাইনটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এক্সট্রা একটু অংশ আমরা ছেড়ে দিয়েছি বা বেশি করে নিয়েছি। ওয়েল, এখন আমরা লেখালেখির যে কাজগুলো করব, মানে বিজনেস কার্ডের মাঝখানে বিভিন্ন রকমের লেখা আসবে না, ফোন নাম্বার, তারপর আদার্স যে জিনিসগুলো লিখবো, এইগুলো দেখেন একটা সার্টেন এরিয়া ছেড়ে তারপর লিখতে হচ্ছে। সি, ডিজাইন থেকে একটা সার্টেন এরিয়া ছেড়ে দিয়েছে চারদিক থেকে। সো আমরা এই এরিয়াটাকে বলি হচ্ছে মার্জিন এরিয়া। সো আমরা একটা মার্জিন এরিয়া নিয়ে নিব, আর এইটা নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গেল চলে যাব। যাওয়ার পর ফাঁকা জায়গায় সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ছোট্ট পপ আপ বক্স আসবে, এন্ড এইখানে আমরা লিখে দিব হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2। এটা কি? এটা আমাদের বিজনেস কার্ডের এক্সাক্ট সাইজ। ওকে, 3.5 এন্ড 2 লিখে দিলাম। তারপর এখান থেকে ওকে প্রেস করলেই আমাদের সামনে একটা বক্স তৈরি হয়ে গেল যেটার সাইজ হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ। ওকে, তো আমাদের রেক্টেঙ্গেল টুলের কাজ শেষ। আমরা চলে যাব সিলেকশন টুলে, এন্ড সিলেকশন টুল থেকে আমরা এটার কালার চাইলে চেঞ্জ করতে পারবো। লেটস সে আমি আপাতত একটা কালার রাখলাম। হ্যাঁ, এখন এটাকে আমি দুইটা আর্টবোর্ড, তো এখানে দেখেন দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা সিলেক্ট করা যায়। যখন আমি এই পাশে সিলেক্ট করছি তখন এটা এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আবার এদিকে সিলেক্ট করলে এদিকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওয়েল, তো আমরা এই পাশে সিলেক্ট করি, করার পর এটাকে উপরে দেখেন কিছু অপশনস আসছে, এগুলোকে বলা হয় অ্যালাইন টুল। অ্যালাইন করার জন্য লাইক আমি যদি এই আর্টবোর্ডটাতে ক্লিক করি, করার পর এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লেফট অ্যালাইন, হরিজন্টালি লেফট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এই লেফট সাইডে এসে দেখবেন জমে যাবে বা চলে আসবে। দেখেন ক্লিক করার সাথে সাথে এদিকে চলে আসছে। আবার যদি আমি টপ সাইডে ক্লিক করি তাহলে এটা টপ সাইডে অ্যালাইন হয়ে যাবে। এভাবে করে পারফেক্টলি আমরা এটার এখানে নিয়ে আসতে পারবো আমাদের আর্টবোর্ডের উপরে। আনার পর এটাকে আমি সিলেক্ট করব, করে যাব হচ্ছে এখানে অবজেক্ট বলে একটা অপশন আছে। অবজেক্ট থেকে আরেকটা নিচের দিকে আসলে অপশন পাবো, সেটা হচ্ছে পাথ। পাথ থেকে আমরা অফসেট পাথ হলে একটা অপশন হয়, ওখানে ক্লিক করব। করার পর এখানে দেখবো একটা ছোট্ট বক্স আসবে,
অ্যান্ড এইখান থেকে আমরা অফসেট পাথ আমাদের যে মার্জিন এরিয়ার ভ্যালু সেটা নিয়ে নিব। নর্মালি বিজনেস কার্ড করার ক্ষেত্রে আমরা মার্জিন এরিয়া অথবা চারদিক থেকে যে অংশটা লেখালেখির জন্য ছেড়ে দিই সেটা হচ্ছে -0.25 -0.25 ইঞ্চিস ছেড়ে দিয়ে আমরা কাজ করি। দেখেন প্রিভিউতে যদি আমি একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন ভিতরের দিকে একটা এরিয়া চলে আসছে এবং এইটার ভিতরে আমরা লেখালেখির কাজগুলো রেখে থাকি। আপনারা চাইলে 0.125 ইঞ্চিসও নিতে পারেন, 125 থেকে 25 এর মধ্যে রাখলেই চলবে। দেখেন 125 নিলে একটু ছোট হবে আর কি, যে এরকম হবে। সো নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে 0.25 যদি নেন তাহলে ভালো লাগে জিনিসটা দেখতে, ঠিক আছে। মাইনাস দিবেন, যদি মাইনাস না দেন সেক্ষেত্রে এটা বাইরের দিকে চলে যায় মার্জিনটা। সি মাইনাস যদি না দিই সেটা লাল দাগের বাইরে চলে যাচ্ছে। সো অবশ্যই আমরা শুরুতে মাইনাস দিব ভ্যালুটার, মাইনাস দিয়ে তারপর প্রিভিউ দেখবো সে এটা ভিতরের দিকে চলে আসছে। আমরা যখন পরীক্ষার খাতায় মার্জিনটা নিই তখন তো খাতার বাহিরে স্কেল রেখে তারপর বেঞ্চের মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিই না, তাই না? খাতার ভিতরে দাগ দিই। এই জন্য এখানেও মার্জিনটা এই আর্টবোর্ডের ভিতরে রাখবো অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করে দিলেই আমাদের এখানে একটা আলাদা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে এবং যাবে। আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই আপনাদের, সি এটা একটা আলাদা রেক্ট্যাঙ্গেল। তো এইটাকে আমরা কি করব, এটাকে আমরা মার্জিনে বা একটা গাইডে, রুলারের মতো একটা গাইডে কনভার্ট করব। এটা করার জন্য কি করব একটু পরে দেখাচ্ছি। তার আগে পিছনে যে গ্রিন কালার শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমরা যে কোনো এক কর্নারে মাউসের কার্সরটা নিব, তাহলে দেখা যাবে এটা এরকম অ্যারো হয়ে যাচ্ছে। আর যখনই অ্যারো হয়ে যাবে তখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো এবং এই কর্নারটাকে লাল দাগ পর্যন্ত নিয়ে আসবো। মজার ব্যাপার হচ্ছে আমি যদি অল্টার চেপে না ধরি তখন এটা যে কোনো একদিকে বড় হচ্ছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিব আন্ডু করার জন্য, তারপর অল্টার চেপে ধরে যখন এদিকে বড় করব তখন চারদিকে একসাথে বড় হচ্ছে, সি একসাথে বড় হচ্ছে। সো আমরা লাল দাগ পর্যন্ত নিয়ে যাব যে কোনো একটা কর্নারকে, ঠিক আছে। লাল দাগ পর্যন্ত নিলে দেখা যাবে চারদিকে হয়ে গিয়েছে। এটা হওয়ার পর আমরা ইয়েলো কালার যে শেপটা করেছি এইটা এবং এই গ্রিন কালার শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করব। দুইটা জিনিস একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হয়। তো শিফট প্রেস করব, করার পর আমরা এটাকে অল্টার ধরে ঠিক পাশের আর্টবোর্ডে কপি করে ফেলবো। অল্টার চেপে ধরলে কোনো কিছু কপি করা যায়। আমি একটু আবার বলি, কিবোর্ড থেকে যখন আপনি অল্টার চেপে ধরবেন তখন মাউসের কার্সরটা ডাবল হয়ে যাবে। তারপর আপনি যদি মাউস ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এটা কপি হবে। সো কপি করে আমরা ঠিক পাশের আর্টবোর্ডে নিয়ে যাব। এই ক্ষেত্রে যদি আমরা শিফট প্রেস করি তাহলে এটা স্ট্রেইট ডান দিকে যাবে। আর যখনই ইন্টারসেক্ট লেখা আসবে লাল দাগে একদম খাপে খাপ মন্টুর ভাব, তখন আমরা ছেড়ে দিব, ঠিক আছে। তো আমরা গ্রিন কালার যে শেপগুলো আছে এগুলোকে সিলেক্ট করলাম, করার পর এটা কালার করে দিব হচ্ছে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আর ইয়েলো কালার যে দুটো আছে এটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব এন্ড দেন এখান থেকে মেক গাইডস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। সি মেক গাইডস করার পর এখানে একটা গাইড তৈরি হয়ে গিয়েছে এন্ড এই গাইডটাকে আমরা মার্জিন হিসেবে ইউজ করব। যখন আমরা এই ফাইলটা সেভ করব তখন এই গাইডটা শো করবে না, ঠিক আছে। তো গাইডটাকে লক করা যায়। আপনারা ফাঁকা জায়গায় যদি রাইট ক্লিক করেন তখন এখানে লক গাইডস লেখা আসবে। যদি কারো লক গাইডস লেখা আসে তাহলে ক্লিক করে ফেলবেন, তাহলে এগুলো লক হয়ে যাবে। আমারটা অলরেডি লক করা আছে। ওয়েল, এটা হচ্ছে একটা প্রপার সেটআপ একটা ডিজাইন করার জন্য। এখন আমি এখানে একটা ডিজাইন চেষ্টা করব করার জন্য। আমি ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে শেপ এগুলোকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা কপি করে রাখি, যদি প্রয়োজন পড়ে আমি এগুলোকে ইউজ করব। সো এই শেপটাকে আমি অল্টার ধরে ঠিক উপরে একটা কপি করব এবং আমরা জানলাম যে শিফট প্রেস করলে এটা স্ট্রেট উপরে যায়। স্ট্রেট উপরের দিকে একটা কপি করে রেখে দিলাম, যদি লাগে ইউজ করব। তারপর এগুলোকে দুইটা একসাথে এভাবে ড্র্যাগ করলেও আপনাদের সিলেক্ট হবে। আপনারা বাহির থেকে এরকম ড্র্যাগ করলে সবকিছু একসাথে সিলেক্ট হয়। তারপর কন্ট্রোল 2 প্রেস করলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করলে এগুলো লক হয়ে যাবে এবং এগুলো আর কাজ করার সময় নাড়াচাড়া করবে না এবং কাজ করা যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আবার যদি আনলক করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলেও আনলক হয়ে যাবে। সো আপাতত লক করে দিয়েছি। এখন আপনারা হয়তো অনেকে ভাবছেন ভাই কি দেখাচ্ছেন, এগুলো তো কোনো কিছুই মনে থাকবে না, কি সব কন্ট্রোল অল্টার বলেন আর 2 3 বলেন, এগুলো তো মনে থাকবে না, আমি একটু টুকে রাখবো কি? আবার টুকে রাখতে রাখতেই দেখা যাচ্ছে আপনি আরেকটা বলে ফেলতেছেন। ভাই কেমনে কি এগুলোই করেন আপনারা? তো মাথার উপর দিয়ে যায়। এমন যারা ফাপড়ে পড়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো একটুও চাপ নিয়েন না ভাই, সবকিছুই রেকর্ড হচ্ছে। আপনার কোনো কিছুই মনে রাখার প্রয়োজন নাই, শুধু দেখেন এবং বুঝেন, ঠিক আছে। সিম্পলি বুঝেন, এই সব কিছুই রেকর্ড থাকবে। যদি আপনি প্র্যাকটিস করতে চান ওই রেকর্ডটা দেখে দেখে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে করে যতবার মন চায় লিখে রাখেন। এখন জাস্ট মনোযোগ সহকারে দেখেন এবং এমনটাও কেউ করেন না যে আমি করতেছি আপনার কাছে ইলাস্ট্রেটর আছে আপনিও করতেছেন। জাস্ট এখন দেখেন কি হয়। সবাই কি বুঝতেছেন কথা? এই পর্যন্ত যা বললাম কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। জি না ভাইয়া।
ওয়াও, আপনারা তাহলে আগে থেকে গ্রাফিক ডিজাইনের কাজ জানেন। জি ভাইয়া বুঝতেছি। ওয়েল, ঠিক আছে, চলেন তাহলে বাকি কাজগুলো দেখা যাক। আমরা এখন এখানে একটা ডিজাইন করব, অ্যান্ড ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা যদি কিছু টুলস ইউজ করি, সাপোজ অনেকভাবেই অনেক কাজ করা যায়। আমরা এখানে রেক্টেঙ্গেলে রাইট ক্লিক করে পলিগন টুল নামে একটা টুল আছে, এটাতে যাচ্ছি। যাওয়ার পর আমরা যদি ড্র্যাগ করি, পলিগন তৈরি হয় এখানে। সি, পলিগন বলতে এখানে হেক্সাগোনাল একটা শেপ তৈরি হচ্ছে, যেটার কালার হোয়াইট কালার। তো শেপটা আমি ক্রিয়েট করলাম এবং শিফট প্রেস করে ড্র্যাগ করলে এটা প্রপার একটা শেপ হবে। এবং এটা আমি ক্রিয়েট করার পর যাব সিলেকশন টুলে, দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। লেটস সে আপাতত ব্ল্যাক কালার একটা কালার দিচ্ছি এখানে। সো ব্ল্যাকটা একটু ফেডেড ব্ল্যাক দিচ্ছি আমরা, একদম কটকটা ব্ল্যাক দিচ্ছি না, বা আলকাচা মার্কা ব্ল্যাক যেটাকে বলা হয়, পিচ ব্ল্যাক আর কি, ওটা আমি দিচ্ছি না, একটু নর্মাল ব্ল্যাক। এটাকে আমরা এখন শিফট প্রেস করে বড় করবো এরকম। বড় করার পর এটাকে যদি একটু অ্যালাইন করি সেন্টার করে, এখানে দেখেন অনেকগুলো অ্যালাইনের অপশন আছে, এর মধ্যে একটা অপশন হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। সো এইটা আমি করে ফেললাম, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে ফেললাম। তারপর এটাকে বাঁ পাশে নিয়ে যাব এবং এখানে যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো বাহির পর্যন্ত রেখে দিলাম, বা এখানে ডিজাইনের বাহির পর্যন্ত নিয়ে আসলাম। তারপর এটা উপর থেকে বড় করব, আমরা চাইলে এটাকে এভাবে বড় করতে পারি টেনে, এবং এটাকে বলা হয় স্ট্রেচিং। ডিজাইন করার সময় আমরা কখনো এরকম স্ট্রেচিং করে ফেলবো না, যদি প্রয়োজন না পড়ে আর কি। সো আমি এটাকে শিফট প্রেস করে প্রপারলি বড় করছি উপরের দিকে, এবং আমি যদি অল্টার প্রেস করতাম, শিফট এবং অল্টার, তাহলে দুই দিকে একদিকে একবারেই হয়ে যাবে। এভাবে করলাম, দেখেন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে উপরের দিকে আমি বড় করে দিব লাল লাল পর্যন্ত। অ্যান্ড এটা করে দিলে দেখা যাচ্ছে যে এটা বড় হয়ে এরকম হয়ে যাচ্ছে। সো একটু ডান দিকে নিয়ে আসি, আনার পর এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে, যেটা কিনা আপনার ডান দিক পর্যন্ত বর্ধিত। এটার কালারটা আপাতত আমি ব্ল্যাক রেখেছিলাম, চাইলে আপনারা অন্য একটা কালারও দিতে পারেন, ঠিক আছে। সো এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে অল্টার ধরে, রেক্ট্যাঙ্গেল না, এটা পলিগন টুল বা হেক্সাগোনাল শেপ বলা যায়, অল্টার ধরে আরেকটা কপি করবো এই পাশটাতে। কপি করে এটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। লাইক এটার কালার যদি আমি একটু চেঞ্জ করি, লেটস সে রেড কালার, কালার কম্বিনেশনটা আমি একটু রেড এবং ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করব। এই রেডটা না, দেখি এটা রাখলে কেমন লাগে। ওকে, একটু ডার্ক রেডটাই রাখি এটা। তারপর এটাকে একটু এই পাশে নিয়ে যাব, দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারটা পিছনে পড়ে যাচ্ছে, তাই না? সো ব্ল্যাক কালারটা ঢেকে যাচ্ছে। আমি চাচ্ছি যে ব্ল্যাক কালার শেপটা উপরে থাকুক। সো যখন নাকি কোনো শেপ আমার সামনের দিকে বা কোনো শেপের উপরে বা সামনের দিকে নিয়ে আসার প্রয়োজন পড়বে, তখন আমি ওই শেপটাকে সিলেক্ট করতে পারবো, কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারবো, এবং সিলেক্ট করে ওটাকে সামনে নিয়ে আসা যায়। এক্ষেত্রে আমরা ক্লিক করব হচ্ছে এই শেপটার উপরে, দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে অ্যারেঞ্জ বলে একটা অপশন আছে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করা যায়, ব্রিং টু ফ্রন্ট করে দিব। অ্যারেঞ্জ থেকে দেখেন ব্রিং টু ফ্রন্ট নামে একটা অপশন পাবেন, অ্যারেঞ্জ দেন হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। সি, এটা শর্টকাটও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে শর্টকাটও ইউজ করতে পারেন। তো ব্রিং টু ফ্রন্ট করে দিলে দেখেন এটা অটোমেটিক সামনে চলে আসলো, তাই না? সো এখন এই যে শেপটা আছে এটাকে আমরা ভিতরের দিকে রেখে দিই, এরকম এতটুকু রাখলাম। হ্যাঁ, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল বলে একটা টুল আছে, যেটা দিয়ে কি কাজ হয় আমি বলতেছি। সিলেকশন টুলের মামাতো ভাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এরা পাশাপাশি অবস্থান করে। সো লেটস সে আমি একটা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো একটা শেপ নিলাম, রাইট ক্লিক করলে অনেকগুলো শেপের অপশন আসলো, আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর এরকম ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এই রেক্ট্যাঙ্গেলটার 4টা কর্নার তৈরি হয়েছে, এবং এই কর্নারগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করার জন্যই ইউজ করা হয় হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যখন আমি ক্লিক করব, তখন এই পাশ থেকে 4টা কর্নার আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং ব্লু কালার দেখা যাচ্ছে। আমি যদি যে কোনো একটা কর্নারে ক্লিক করি, তাহলে বাকি কর্নারগুলো হোয়াইট কালার হয়ে গিয়েছে। দ্যাট মিনস এই কর্নারটা শুধু সিলেক্টেড। তো যেই কর্নারটা আমি এডিট করতে চাই বা মুভ করতে চাই, ওই কর্নারটাতে ক্লিক করব, তাহলে ওটা সিলেক্ট হবে, অ্যান্ড দেন এটাকে আমি যেদিকে ইচ্ছা ওদিকে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো কর্নার মুভ করতে পারি যে কোনো শেপে। ওকে, তো আমরা যদি চাই 2টা কর্নারকে একসাথেও মুভ করতে পারবো। লাইক আমি যদি এখানে শিফট প্রেস করে এখানে ক্লিক করি, তাহলে 2টা কর্নার একসাথে সিলেক্ট হবে, তারপর এগুলোকে 2টাকে একসাথে মুভ করানো যায়। সি, ওকে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এবার আসেন এই ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব বা এটাতে ইউজ করব। আমরা সিলেক্ট করলাম এই শেপটাকে, তারপর এই কর্নারটাকে স্পেসিফিকভাবে সিলেক্ট করব, করার পর একটু বাঁ পাশে নিয়ে আসবো, এবং এক্ষেত্রে আমরা টেনে নিয়ে আসতে পারতাম, কিন্তু এইভাবে না এনে আমরা যা করব,
এটাকে প্রপারলি এই পাশে বাঁ দিকে নিয়ে যাবো, এবং এটা করার জন্য আমরা শিফট প্রেস করবো কিবোর্ড থেকে। শিফট প্রেস করলে এটা স্ট্রেইট বাঁ দিকে যাবে এবং প্রপারলি যাবে। ওকে, তো আমরা এটা বাঁ পাশে নিয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে ডিজাইনের বাইরে একটু এক্সট্রা অংশ আছে, এই অংশটাও কেটে দেওয়া যাবে। আমি একটু কালারগুলোকে মানুষ করি, লাইক এখানে একটু বেশি ফেডেড লাগতেছে। আমি এখানে ফিল এবং স্ট্রোক যে অপশনগুলো বলছিলাম, এইটার নিচের দিকেও একটা অপশন আছে দেখেন, ফিল এবং নিচে হচ্ছে স্ট্রোক। তো আমরা এই ফিলের উপর ডাবল ক্লিক করলে কালার পিকার বলে একটা পপ আপ চলে আসে। কালার পিকার, এখান থেকে পৃথিবীর যে কোনো কালার আপনি পিক করতে পারবেন। সো ডার্ক কালারগুলো নিচের দিকে আসে, একদম নিচে আসবো না, আমরা একটু মিডিয়াম ডার্কটা নিচে, ইটস এই ডার্কটা, হ্যাঁ মোটামুটি ডার্ক। অ্যান্ড দেন রেড কালার যেটা আছে এটাও কেমন জানি আমার আরেকটু ভালো লাগতো যদি বেশি ডার্ক করা যায়। তো এটাকে লেটস আমি এখান থেকে ডাবল ক্লিক করতেছি ফিলের উপর, একটু ব্রাইট করে দিই পাশ থেকে লাইক দিস। ওকে, এই দুটা কালার একটু ফুটতেছে বা ভালো লাগতেছে দেখতে। এখন আমরা এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন এই যে এক্সট্রা অংশটা আছে এটাকে আমরা বাদ দিব, আর বাদ দেওয়ার জন্য আমরা এইখান থেকে উপরে যে অংশটা নিয়েছিলাম রেক্টেঙ্গেলটা, এইটার মাধ্যমে এটাকে বাদ দিতে পারি। অথবা আরেকটা টেকনিক আছে ডিরেক্ট সিলেকশন টুলের থ্রুতেও করা যায়, সেটা হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অঙ্কন পয়েন্টটাকে সিলেক্ট করেন, করে জাস্ট স্ট্রেট ডান দিকে এনে লাল দিকে বসিয়ে দেন, ঠিক আছে? এবং এই যে বাইরের অংশ যেটা আছে এটাকেও এখানে লাল দাগে নিয়ে আসেন। এটা করলে আসলে প্রপার হবে না, আমি ক্লিপিং মাস্ক করলেই বেটার হবে। ক্লিপিং মাস্ক বলতে বোঝায় হচ্ছে কোন একটা সার্টেন শেপের মধ্যে আপনি যদি কোন একটা নির্দিষ্ট শেপ অথবা ইমেজকে রাখতে চান, ঠিক আছে? আমি চাচ্ছি এই শেপটার ভিতরেই আমার এই শেপগুলো থাকবে, এক্সট্রা অংশটা কেটে যাবে। এটা করার জন্য আমরা এটাকে একটা কপি করি অল্টার ধরে ঠিক এটার উপরে, এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, দেন ব্রিং টু ফ্রন্ট করে দিব, সামনে চলে আসবে, দেন ভার্টিক্যালি সেন্টার করব। করার পর এখানে যা কিছু আছে সব কিছু একসাথে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করব। দেন রাইট ক্লিক করলে একটা অপশন নাম আছে হচ্ছে এখানে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এই অপশনটাকে আমরা ক্লিক করলেই এখান থেকে এই এক্সট্রা অংশটা চলে যাবে। মানে হচ্ছে এই যে শেপটা এটার ভিতরে যা দেখা যায় ওইটাই শুধু থাকবে, আর বাকি অংশগুলো চলে যাবে। তো সবগুলো একসাথে ড্র্যাগ করলাম, করার পর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সি, এখন আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। তার আগে ওকে, লক করতে পারি, কন্ট্রোল 2 প্রেস করলে লক হয়ে যাবে। ওকে, এটা হলো। এখন আমাদের এখানে লেখালেখির কাজগুলো করব আমরা। তার আগে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই শেপগুলো হয়ে গেছে। বা পাশে অথবা ব্যাক সাইডে আমরা কি করব? সো ব্যাক সাইডে আমরা এখানে একটা ডিজাইন করব, এন্ড এই ক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসি, এবং ভার্টিক্যালি সেন্টার করে আইড্রপার দিয়ে কালার নিয়ে আসবো। এটা একটা কপি করে নিয়ে আসলাম আলাদা রেক্টেঙ্গেল, এবং এইটার কালার আমরা এখান থেকে যেটার উপর ক্লিক করব ওই কালারটাই পেয়ে যাবে। ওটা পিছনে পড়ে গেছে, রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি, সামনে চলে আসলো। এন্ড দেন আইড্রপার নামে একটা টুল আছে, যেটা হচ্ছে আমরা যেখানে ক্লিক করি ওই কালারই নিয়ে আসতে পারে, যে শেপটা সিলেক্টেড থাকবে ওই শেপের মধ্যে। সো আমরা ব্ল্যাক কালারটা এখানে নিয়ে আসতেছি, ব্যাক সাইডে আমরা ব্ল্যাক কালারটা রাখতেছি, উপরে রেক্টেঙ্গেলটা কপি করলে পারবো, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে শেপটা আছে ওটা নিলেও চলবে, একই কথা। সো এখন আমরা এই শেপগুলোর মধ্যে লেখালেখির কাজগুলো করব, বা যে ডিজাইনের মধ্যে যে অংশগুলো থাকে এটা করব। তার আগে এটাকে আরেকটু সৌন্দর্যমণ্ডিত করা যাক। আমরা এটাকে লক করে ফেলবো, কন্ট্রোল 2 প্রেস করে লক করে ফেললাম যাতে নড়াচড়া না করে, এবং এখান থেকে রাইট ক্লিক করে পলিগন টুল যেটা ছিল সেটাতে আবার যাব, এবং শিফট প্রেস করে প্রপার একটা পলিগন নিব। নেওয়ার পর এটার মধ্যে আইড্রপারে ক্লিক করে আমরা লাল কালারটা নিয়ে নিব, ঠিক আছে? অ্যান্ড এইটাকে আমরা একটু মাঝামাঝি রাখার চেষ্টা করি। যদি ভার্টিক্যালি সেন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন টুল থেকে অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার, এটা করলে আমরা ঠিক মাঝামাঝি পেয়ে যাবো এটাকে। অ্যান্ড একটু যদি বাঁ পাশে রাখি, দেন আবার একটু ভার্টিক্যাল সেন্টার করি, পারফেক্টলি থাকবে। অ্যান্ড এই সেম জিনিসটা অল্টার ধরে আমরা এই পাশে একটা কপি করব। তো মাঝখানে যে অংশটা আছে সেন্টার, এটাকে লাল দাগের উপরে রাখলাম ব্রিজ এরিয়া পর্যন্ত, এবং এই ক্ষেত্রেও আমরা ঠিক তাই করবো, একদম লাল দাগ পর্যন্ত মাঝখানে সেন্টারটা নিয়ে আসবো। ওকে, যাতে দুই পাশে সমান সমান পড়ে আর কি এই ক্ষেত্রে। ওকে, তারপরে আমরা যা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল, আচ্ছা সমস্যা নেই, এটা করলেও চলবে। এখন আমরা এই যে এক্সট্রা অংশটা চলে আসছে এটাকে বাদ দিব কিভাবে? এই শেপটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো, অ্যারেঞ্জ থেকে যাব ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসলো, তারপর ভার্টিক্যালি সেন্টার, সবগুলো একসাথে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। ওকে, এখন এইটাকে আমরা কন্ট্রোল 2 প্রেস করে সবগুলো সিলেক্ট করার পর লক করে ফেলতে পারি, যাতে আমাদের লেখালেখির কাজ করার সময় এটা ডিস্টার্ব না করে। ফাইন।
এখন দেখেন আমরা লেখালেখির কাজগুলো এখন এখানে করে ফেলবো। আর করার জন্য আমরা জানি যে কোনো একটা সাইটের মধ্যে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রাখি আর অন্য সাইডে হয়তো ব্যাক সাইড হিসেবে রেখে থাকি। সো আমরা এখানে এই সাইডটাকে ব্যাক সাইড হিসেবে ইউজ করব আর এইটাকে হচ্ছে ফ্রন্ট সাইড হিসেবে ইউজ করব। ওয়েল, তো চলেন আমরা টাইপ টুল থেকে লেখালেখির কাজগুলো করে থাকি। যে কোনো কাজ করার ক্ষেত্রে টাইপ টুলের মধ্যে থেকেই আমরা লেখালেখির কাজগুলো করব। সো এখানে টাইপ টুলে আমরা ক্লিক করলাম, করার পর দেখা যাবে মাউসের কার্সর চেঞ্জ হয়ে যাবে। সি অ্যান্ড এখান থেকে যদি আমি একটা ক্লিক করি, সিম্পল ক্লিক করলেই দেখা যাবে একটা লেখা চলে আসবে এবং এই লেখাটা আমরা যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো। সো এখানে আমরা নাম দিতে পারি যে কারো, এবং নাম দিয়ে কাজটা করব। আর এই লেখাটাকে ছোট বড় করার জন্য লেখার অপশনসগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে অথবা উইন্ডোজ থেকে ক্যারেক্টার অপশন নামে একটা অপশন আছে, ক্যারেক্টার অপশনে গেলে এটা চলে আসবে। উইন্ডোজ থেকে যদি না আসে সেক্ষেত্রে কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, টাইপ টুলে হয়তো আছে, কন্ট্রোল টি প্রেস করলেই আমাদের ক্যারেক্টার অপশন নামে একটা অপশন আছে, সেটা চলে আসবে। অ্যান্ড এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপনাদের হয়তো এটা থাকবে না। আপনারা যা করবেন থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এটা হাইড হয়ে থাকবে শুরুর দিকে। আপনাদের এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটা শো অপশনে ক্লিক করলে সবগুলো অপশন আপনাদের এনাবেল হবে। ওকে, তো এখান থেকে আপনারা ফন্টের নামগুলো চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ফন্ট হয়ে থাকে, লাইক আঁকা বাঁকা বিভিন্ন রকম ফন্ট হয় না, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতাম বিভিন্ন রকমের লেখার স্টাইল ছিল, ঠিক আছে। সো এখান থেকে আমরা বিভিন্ন রকমের ফন্ট দিতে পারবো চাইলে। আপনার কাছে এটা সুন্দর লাগতেই পারে, তাই না? তারপরে এই যে কার্সিভ ফন্ট অনেক ঝাঁকানাকা লাগতেছে, বাট এগুলো চলে না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সবকিছু একটু ফর্মালিটি মেনটেন করে করতে হয়, এবং এই ক্ষেত্রে আমরা কিছু ফন্ট ইউজ করে থাকি। বহুল জনপ্রিয় ফন্টের মধ্যে একটা হচ্ছে রোবোটো হতে পারে, পপিন্স হতে পারে, লবস্টার হতে পারে, সরি লবস্টার না, ল্যাটো হতে পারে, তারপর হচ্ছে মনসেরাট, এই ফন্টগুলো হয়ে থাকে। সো বিভিন্ন রকমের ফন্ট, এগুলো ডাউনলোড করা যায়। আপনারা যদি ডাউনলোড করতে চান কিছু ইনস্ট্রাকশন হয়তো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটাতে, যেখানে আচ্ছা আমি বলে দেবো এটা কোথায় পাবেন। রোবোটো, অ্যান্ড এইটার আমি নাম লিখে দিচ্ছি। আর ফন্টের স্টাইলটাও চেঞ্জ করা যায়, এখান থেকে দেখেন মোটা করা যায়, ইটালিক করা যায়, বিভিন্ন রকম চেঞ্জ করা যায়। সো আমি রোবোটো না করে কমনভাবে উইন্ডোজের সাথে বাই ডিফল্ট একটা ফন্ট থাকে এরিয়াল নামে, ওটা ইউজ করতেছি যাতে আপনারা সবাই ইউজ করতে পারেন। সো এরিয়ালের ফন্টটা নেওয়ার পর আমরা এখান থেকে এটা রেগুলার, বোল্ড, অনেক রকম করতে পারবো লেখাটা একটু মোটা করার জন্য আর কি, ঠিক আছে। সো এরিয়াল ফন্টে রেখে আমি প্রথমে রেগুলারই রাখবো, তারপর এখানে নাম দিয়ে দিব। নামটা আপনারা এখানে নেম হিয়ার আমি আপাতত লিখতেছি, হ্যাঁ। সো ক্লায়েন্টের যেরকম চাহিদা ওই অনুযায়ী রাখবেন। আর ফন্টের সাইজটা কত হবে মনে রাখবেন, নাম লেখার ক্ষেত্রে আমরা ফন্টের সাইজ 16 থেকে নিয়ে 24-এর মধ্যে রাখি। 16 থেকে 24-এর মধ্যে, লেটস আমি এখানে 16 করে দিচ্ছি। ডিপেন্ড করে নামটা তার কত বড় এটার উপরে। অ্যান্ড এটার ফন্টের সাইজটা আমরা বোল্ড করে দিব, এবং এই লেখাটা নামের ক্ষেত্রে অল ক্যাপস করতে হয়, বা সবগুলো বড় হাতের অক্ষর লিখতে পারলে বেটার। সো আমরা এখান থেকে অল ক্যাপস করে দিলাম, অ্যান্ড এটাকে একটু ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে আসি। অল ক্যাপস করার পর নামটা দেখা যাচ্ছে একটু বেশি বড় মনে হচ্ছে, এক্ষেত্রে আমি চাইলে আবার ছোট করতে পারবো, 14 এক্সে করলাম। করার পর এটাকে এই জায়গাটাতে রাখবো, মার্জিনের মধ্যে একদম প্রপারলি অ্যারেঞ্জ করে দিব বা বসিয়ে দিব। তো এই লেখাটার মধ্যে আমরা চাইলে আইড্রপার দিয়ে এই ব্ল্যাক কালারটা নিয়ে আসতে পারি। সো আইড্রপারে ক্লিক করে এই ব্ল্যাকে ক্লিক করবো, তাহলে লেখাটা আরেকটু মাইল্ড কালার হবে। দেন টাইপ টুলে যাবো, যাওয়ার পর আবার ক্লিক করবো, করার পর আমরা লেখাটা অল ক্যাপসে ক্লিক করেছিলাম, এখানে অল ক্যাপসটা উঠাই দিব, তাহলে এগুলো সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এবং বোল্ড থেকে রেগুলার করে দিব, রেগুলার করে ফন্টের সাইজটা ছোট করব। তো এখন আমরা ডেজিগনেশনটা লিখবো অথবা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। আর মনে রাখবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, আদার্স এই বিষয়গুলো লেখার ক্ষেত্রে ফন্টের সাইজ 6 থেকে নিয়ে 10-এর মধ্যে রাখাটা বেটার। সো আমরা এখানে লেটসে 8 করে দিচ্ছি, 8, হ্যাঁ। দেন লিখতেছি লেটসে এনার ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তো ডিজাইনার লেখার পর এখান থেকে আমরা আইড্রপার দিয়ে কালারটা প্রপার ব্ল্যাকটা নিয়ে নিব। দেন এইটাকে আমরা রাখবো হচ্ছে এই পাশটাতে, ঠিক নিচে, হ্যাঁ। রাখার পর আমরা চাইলে এগুলোর নিচে একটা দাগ দিতে পারি ছোট্ট করে। সো দাগ দেওয়ার ক্ষেত্রে আমরা লাইন টুল নামে একটা টুল আছে, লাইন টুলে ক্লিক করার পর আমরা লাইন টানতে পারবো এরকম। এবং লাইনের ক্ষেত্রে আমরা স্ট্রোক কালার রাখি, স্ট্রোক কালার দিলে লাইনটা ভিজিবল হয় আর কি। সো আমরা এরকম একটা বাঁকা র্যান্ডম লাইন দিব না, আমরা এখানে স্ট্রেইট একটা লাইন দিব। লাইন টুলে যাওয়ার পর আমরা যদি এইখান থেকে মাউসের কার্সরটা রেখে মার্জিন থেকে বাঁ দিকে এরকম দাগ টানি একটা, তাহলে একটা প্রপার লাইন ক্রিয়েট হবে। আমি এরকম একটা দাগ টেনে নিলাম, এবং
আর একটু ছোট করতে পারি চাইলে, লেটস সে এরকম, জাস্ট ডেজিগনেশন পর্যন্ত থাকুক, ফাইন। অ্যান্ড এটা একটু নিচের দিকে নামাতে পারি চাইলে, এখানে রাখলাম। অ্যান্ড আইড্রপার দিয়ে আমরা এখানে যে রেড কালারটা ইউজ করছি, এই রেড কালারটাতে ক্লিক করব, তাহলে প্রপার রেড কালারটা পাবে। তবে এটা ফিল কালারে পেয়েছে, তো ফিল কালার তো আর এখানে অ্যাপ্লিকেবল না, অথবা দেখা যায় না, যেমনটা আমরা জেনেছি যে লাইন টুলে অলওয়েজ স্ট্রোক কালার রাখতে হয়। তো আমরা এখানে ফিল থেকে এটাকে স্ট্রোকে নেওয়ার জন্য সিম্পলি এখানে কর্নারের মতো বা একটা অ্যারোর মতো অপশন আছে, এটাতে ক্লিক করলে সোয়াপ হয়ে যাবে কালারটা, তো রেড কালারটা স্ট্রোকে চলে আসবে। অ্যান্ড স্ট্রোকে চলে আসলে আমরা এটাতে দেখতে পাচ্ছি যে প্রপারলি ভিজিবল হচ্ছে। অ্যান্ড এই স্ট্রোকটা একটু মোটা মনে হচ্ছে, আমরা চাইলে স্ট্রোকটাকে কমাতে পারবো। এখানে দেখেন স্ট্রোকটা 1 pt আছে, আপনি চাইলে বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। এর আমি 0.5 এর মতো রাখলাম, চিকন একটা লাইন টেনে নিলাম জাস্ট। ওকে, এখন আমরা এখানে নিচের দিকে আরো কিছু লিখবো। অ্যান্ড এই ক্ষেত্রে টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করবো সিম্পলি, করার পর আমরা এখান থেকে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। এই যে আমি কথা বলছিলাম না, এই যে এখন শুনতে পাবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আমাদের ফোন নাম্বার এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো লিখবো। আর এই ক্ষেত্রে আমি ফন্টটা একটু ছোট করতে পারি, লেটস সে আমি যদি 6 করে দিই তাহলে এরকম থাকবে, একটু ছোট লেখাটাই বেটার, ভালো লাগে আর কি। সো এখানে আমি লিখবো ফোন নাম্বার, আর এক্ষেত্রে ডামি কন্টেন্ট লিখবো, কোনো রকমের কারো লিগ্যাল ফোন নাম্বার দিবেন না এখানে, ক্লায়েন্টের কাজ করা ছাড়া যখন আমরা প্র্যাকটিস করব তখন ডামি কন্টেন্ট লিখবো। 1 2 3 4 লিখে দিলেই চলবে এই ক্ষেত্রে, তো ফোন নাম্বার যে কোনো কিছু আসতে পারে, এটা লিখলাম। আর দুইটা ফোন নাম্বার অনেক সময় অনেকে অ্যাড করে, সো আমি এন্টার দিয়ে নিচের লাইনে আসবো, তারপর আরো একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি, 1 2 3 4 প্রেস করে দিব আর কি, স্পেস দিয়ে দিয়ে যেভাবে ফোন নাম্বার লেখা হয়, এটা আমি এই ক্ষেত্রে এটা লিখলাম। এন্ড এটার কালারটাও প্রপার ব্ল্যাক, এখান থেকে যেটা নিয়েছি এটা করে দিলাম, আইড্রপার দিয়ে এই ব্ল্যাকটার উপর একটা ক্লিক করলাম, দেন এই লেখাটাকে ডান দিকে এখানে প্রপার করব, ঠিক আছে। এই সেম জিনিসটা একটা কপি করব ঠিক নিচে, অল্টার ধরবো এবং শিফট প্রেস করে যদি আমি স্ট্রেট নিচের দিকে আসি তাহলে এটা নিচের দিকে আসবে। একটু বেশি গ্যাপ রাখবো, এই যে এখান থেকে লাল দাগ থেকে যতটুকু গ্যাপ ছিল প্রায় অতটুকু গ্যাপ বা তার থেকে একটু কম রাখলাম, রাখার পর কপি হয়ে গেল। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করলে এই জিনিসটা নিচে আরেকটা কপি হবে সেম দূরত্বে, মানে ডুপ্লিকেট হবে আর কি। এখন আমরা এই লেখাটাকে ফোন নাম্বারটাকে এডিট করে এখানে লিখে দিব হচ্ছে মেইল অ্যাড্রেস। এই ক্ষেত্রে কিভাবে লিখে, সো আমি এক্ষেত্রে ডামি একটা লিখলাম, কোনো সার্টেন কোনো কারো মেইল লিখতেছি না, আমি জাস্ট একটা ওয়েবসাইট এইভাবে যেভাবে লেখা হয় .com, email@website.com, লেটস সে এটা ইমেলের আপনার ইউজার নেমটা যাবে, দেন @এর মধ্যে জিমেল আসতে পারে, ইয়াহু বা যে কোনো কিছু, বা কোনো একটা সাইটের ওয়েবসাইটের লিঙ্ক আসতে পারে, তারপর .com, দেন নিচের দিকে এসে যদি কোনো একটা ওয়েবসাইট থাকে সেগুলো লেখা হয়, সে www.website.com, এখানে ওয়েবসাইটের জায়গায় আপনারা অবশ্যই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমরা লিখে দিব। আর এই লেখাগুলো দেখা যাচ্ছে লেফট সাইডে অ্যালাইন করা, কিন্তু আমরা যেহেতু এটা রাইট সাইডে লিখতেছি সেই ক্ষেত্রে এই লেখাগুলোকে আমরা রাইট অ্যালাইন করে দিব। আর এটা করার জন্য কিভাবে করা যায় আমি দেখাচ্ছি একটু পর। তাহলে সবগুলোকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, ড্র্যাগ করে, করার পর প্যারাগ্রাফ স্টাইল আছে এখানে, প্যারাগ্রাফ নামে একটা অপশন পাবেন ক্যারেক্টারের ঠিক পাশেই, এখান থেকে লেফট অ্যালাইন করা আছে এখানে, এটাকে যদি রাইট অ্যালাইন করেন তাহলে সবগুলো রাইট সাইডে থাকবে, সি রাইট সাইডে আছে। এবং তিনটাকে একসাথে ধরে যদি আমি অ্যালাইন চলে যাই এবং রাইট সাইডে অ্যালাইন করে দিই তাহলে প্রপারলি এটা রাইট সাইডে থাকবে। এবং আমি যদি চাইলে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি অ্যান্ড রাইট অ্যালাইন করে দিই তাহলে এটা প্রপার রাইট অ্যালাইন হয়ে থাকবে আর কি। সো আমি একটু মার্জিনের ভিতরে নিয়ে আসলাম, ওকে। দেন এখান থেকে এই লেখাগুলোকে একটু বাঁ পাশে সরাবো, লাইক দিস, শিফট প্রেস করে সরাবো অবশ্যই, এবং এখানে একটা স্পেস তৈরি করবো, কারণ কি আমরা এখানে আইকন দিব ফোন নাম্বারের জন্য, মেইল অ্যাড্রেসের জন্য, এগুলোর জন্য। আর এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, লেটস সে বিভিন্ন রকম অ্যাড্রেস হয়ে থাকে, আমি একটা ডামি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কোনো কিছুর। নিচে লাইনে আসা যাক, তারপর লিখি একটা ডামি অ্যাড্রেস দিয়ে দিলাম কোনো কিছু, ফাইন। তো এরকম ভাবে আমরা একটা সার্টেন
কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবো। লাস্টলি যদি কোনো ক্লায়েন্টের লগো থাকে সেই লগোটা হয়তো এখানে আসবে। সো আমরা নেম হিয়ার যে লেখাটা লিখছিলাম এটাকে অল্টার ধরে একটা কপি করব। কপি করার পর এটার কালার করে দিব হচ্ছে হোয়াইট কালার এবং এইটা এইখানটাতে রাখতে পারি এবং ভার্টিক্যালি সেন্টার করে দিব আমরা। এক্ষেত্রে অ্যালাইন টু একটা অপশন আছে, এটাতে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। তারপর ভার্টিক্যালি সেন্টার করলে ঠিক মাঝামাঝি থাকবে। এটা লেটস এটা উপরে ছিল, ভার্টিক্যালি সেন্টার করলে ঠিক মাঝামাঝি চলে আসবে। অ্যান্ড এখানে আমরা লগোটা রাখবো। ঠিক আছে, ক্লায়েন্টের যে কোম্পানি হবে সেই কোম্পানির লগোটা আসবে। আমি একটু ফন্টের সাইজ ছোট করে দিচ্ছি 12 অ্যান্ড এখানে আসবে হচ্ছে লগো হিয়ার। ওয়েল, এটাও মাঝি জিনিসটাতে আমি প্রপারলি রাখলাম। অ্যান্ড এখানে আমরা চাইলে একটা শেপ তৈরি করতে পারি হোয়াইট কালার এবং এটার কালারটা স্ট্রোক কালার করে দিলাম। করার পর একটু নিচের দিকে রাখি, চাইলে এভাবে ঘোরাতে পারি আমরা। তারপর অল্টার ধরে ঘোরানোর সিস্টেমটা কি ছিল, কর্নারে যাব, যাওয়ার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট এভাবে ঘুরিয়ে দিব। শিফট প্রেস করে এটা প্রপার অ্যাঙ্গেলে ঘুরবে আর কি। তো 90 ডিগ্রি আমি ঘুরিয়ে দিলাম। তারপর অল্টার ধরবো কিবোর্ড থেকে, দেন এটাকে কপি করে ফেলবো। এভাবে ট্র্যাক করলেই কপি হবে। ঠিক আছে, সো একটা লগো মতো শেপ আমি করার চেষ্টা করলাম। দেন এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট মাঝখানে এরকম নিয়ে আসতে পারবো। অ্যান্ড এই ক্ষেত্রে একটাকে একটু ডিফারেন্ট কালার করে দিয়েছি। এটাকে আইড্রপার দিয়ে আমরা এখানে ফিল কালারটা নিয়ে আসবো এবং স্ট্রোক কালারে সোয়াপ করে দিব, যাতে দুই কালারের হয়, একটা হোয়াইট আর একটা রেড। ওয়েল, সো এটা একটা লগো মতো হলো কিছু একটা। দুইটাকে চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। তাহলে এটাকে আমরা লগো হিসেবে ইউজ করতে পারলাম। এখন অনেকে চাইলে এখানে কিউআর কোড নিয়ে আসে। কিউআর কোড কোনটা, আমি যে একটু আগে বিজনেস কার্ডগুলো দেখালাম সেটার মধ্যে ছিল কিউআর কোড। তো দেখেন, কিউআর কোড জেনারেটর আছে অনলাইন থেকে, আপনারা চাইলে কিউআর কোড জেনারেট করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড। সো এগুলো কিভাবে আনে অ্যান্ড আইকনগুলো কিভাবে ইউজ করে, এখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন কল সিম্বল টাইপের। সো এই আইকনগুলো কই থেকে নিয়ে আসা যায় সেটা আমি দেখাচ্ছি। অনেক ওয়ে আছে করার, তবে সিম্পলিয়েস্ট একটা ওয়ে হচ্ছে আমরা আইকন আনার জন্য একটা ওয়েবসাইট ইউজ করে থাকি ফ্ল্যাট আইকন নামে। flaticon.com-এ যাব, যাওয়ার পর ওখান থেকে আমরা আইকন নিতে পারি, সার্চ করে আইকনের ডাউনলোড করে নিতে পারি। সো কীভাবে করতে হয় বিষয়টা দেখাচ্ছি। এখানে কালেকশনসে আমার কল আইকনটা অলরেডি করা আছে। সো এইভাবে কালেকশন করা যায় আর কি। কীভাবে করবেন, লেটসে আমি কল যেহেতু নিয়েছি, এখন আমি নিব হচ্ছে ওয়েব, এটা বা ওয়েবসাইট বা মেইল দেখানোর জন্য আমি যেটা আইকনটা দরকার সেটা। গ্লোবের মতো একটা সিম্বল আছে আর কি, গ্লোব নামে সার্চ করলেও আপনি পাবেন। সো আইকন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিল কালার যেটার ভিতরে দিকে কালার থাকবে, আর একটা হচ্ছে স্ট্রোক কালার। যেমন এটা স্ট্রোক কালার আইকন, এটা ফিল কালার আইকন। আমি পার্সোনালি প্রেফার করে হচ্ছে স্ট্রোক কালার আইকনগুলো। আর যেগুলো এখানে আইকনগুলোর নিচে একটু একটা প্রিমিয়াম সাইন দেয়, এগুলো ডাউনলোড করার সময় কিনতে হয় আর কি। সো আমরা এগুলো ফ্রি ডাউনলোড করতে পারবো এবং যেগুলো এরকম কোনো সিম্বল নাই সেগুলো ফ্রি। এরকম কিছু কালারফুল আইকনও পাবেন যেগুলো আসলে ইউজ করাটা ঠিক না। আপনি একটা সলিড কালার আইকন ইউজ করলে জিনিসটা স্ট্যান্ডার্ড হয়। সো আমি এইটাকে নিচ্ছি এবং এটাকে অ্যাড টু কালেকশনে ক্লিক করে দিব। তাহলে দেখেন এটা আমার কালেকশনে চলে আসলো। এভাবে করে কালেক্ট করে নিব আইকনগুলো। তারপর পিন লিখে সার্চ করবো বা লোকেশন পিন। এক্সট্রা কোনো পপআপ আসলে এটা কেটে দিব। তখন আমাদের যে ম্যাপের মধ্যে যে পিনটা থাকে না, ওরকম সিম্বলটা আসবে। তো এগুলো সব ফিল কালার। এখান থেকে আমরা এই স্ট্রোক কালারটা নিচ্ছি, সুন্দর এটা দিলাম। 3টা আইকন কালেক্ট করা হয়ে গেল, এগুলো আমরা এখন ইউজ করে দিব। সো এগুলো আরও চাইলে আপনি কালেক্ট করতে পারবেন, অনেক রকমের আইকন হয়। সো যেটা দরকার ওটা পই করে নিয়ে নেবেন। তারপর এখানে ডাউনলোড কালেকশনে ক্লিক করলেই আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, আপনি যে কোনো একটা নেবেন। সো এই ক্ষেত্রে ইলাস্ট্রেটরে কাজ করার সময় আমরা অবশ্যই ইপিএসে ক্লিক করব। ইপিএসে ক্লিক করলে আমার সামনে এরকম ফ্রি ডাউনলোড অপশন আসবে অ্যান্ড ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিব। আপনার যদি আইডিএম থাকে তাহলে আপনার এখানে আইডিএম এর ডাউনলোড অপশন আসবে, আর যদি আইডিএম না থাকে সেক্ষেত্রে কর্নারে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আমি দেখি আমার একটু কোথায় হয়েছে ডাউনলোডটা। ডাউনলোড সে থাকবে মোস্ট প্রবাবলি। সি মাই কালেকশন চলে আসছে। এটাতে রাইট ক্লিক করলে এক্সট্রা ক্লিয়ার করে নিব অ্যান্ড এটার ভিতর থেকে আমাদের আইকনগুলো চলে আসবে এবং ইপিএস আইকন আকারে আমরা নিয়েছিলাম, সি ইপিএস আকারে চলে আসছে। সো আমরা এইগুলোকে ইউজ করব। সরি, সো এক্সট্রা কিছু ফোল্ডার এখানে আসছে, লাইসেন্স, ব্যাকআপ, মাই কালেকশন। তো এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলো প্রয়োজন নাই, শুধু ইপিএস ফোল্ডারটা হলেই চলবে। আর একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোড আমরা কই থেকে নিই, অনেকটা ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে নেওয়ার। এর মধ্যে আমরা একটা ফ্রি সাইট যদি বলি যে goqr.me নামে একটা সাইট আছে, এই সাইটটা থেকে আমরা নিতে পারবো। এবং goqr.me এর মধ্যে গিয়ে আপনি এখান থেকে www.
website.com, মানে যেই ওয়েবসাইট আপনি এখান থেকে স্ক্যান করলে যেতে চাচ্ছেন সেটা লিখে দিলেই কিন্তু চলে আসবে। অ্যান্ড আমরা এখান থেকে ডাউনলোড করব। অ্যান্ড এই ক্ষেত্রেও আমরা ডাউনলোডে যদি ক্লিক করি তখন এটা জেনারেট হোক, এতক্ষণ লাগার কথা না, আর যতই হয়ে যায়। আচ্ছা সাপোজ এখানে আমরা কিছু একটা লিখে দিচ্ছি, অন্য কিছু আমি ক্লিক করলাম, সাপোজ আপনি যা লিখবেন ওটা একটা জেনারেট হবে, এতক্ষণ লাগার কথা না। আমি একটু রিলোড দিচ্ছি, যাই হোক চলে আসছে, বাট আমি লেখাটা মুছে ফেলছি। আচ্ছা লিখি কিছু একটা, ফাইন, আপনি যা লিখবেন ওইটারই কিউআর কোড হয়ে যাবে। দেন ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে অপশনস দেখাবে। তো এখান থেকে এতগুলো অপশনস আমার লাগবে না, শুধুমাত্র ইপিএস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। করার পর আবার এটা দেখেন কর্নারে ডাউনলোড হয়ে গিয়েছে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো ডাউনলোডস ফোল্ডারে হয়তো পেয়ে যাবো এটা, সি কিউআর কোড। এগুলো আমরা এখন ইউজ করবো। কিভাবে ইউজ করা যায় চলেন দেখা যায়। ওয়েল, তো আইকনগুলো আনার আগে আমি এখানে ব্যাক সাইডে একটু সাজিয়ে ফিরে লগোটা দিয়ে অল্টার ধরে লগোটা কপি করব ঠিক মাঝখানে, অ্যান্ড এটাকে অ্যালাইন করে দিব এই আর্টবোর্ডের সাথে। আর আর্টবোর্ডগুলো কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করা যায়, দেখেন এখানে এটা ব্ল্যাক হয়ে গিয়েছে, অ্যান্ড এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে গিয়েছে, আবার এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই জায়গাটা খেয়াল করেন, এটা কিন্তু এখন ব্ল্যাক আছে। এখানে ক্লিক করলে এটা অ্যাশ কালার হয়ে গেছে না, এটা তখন অ্যাশ, এটা ব্ল্যাক। সো এইভাবে করে আলাদা আলাদা দুইটা আর্টবোর্ড সিলেক্ট করা যায়। সো আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, করার পর এটাকে একদম প্রপারলি এক্স্যাক্টলি মাঝখানে আনবো। এটা আনার জন্য ভার্টিক্যালি সেন্টার অ্যান্ড হরাইজন্টালি সেন্টার, সি একদম প্রপারলি মুভ করে এক্স্যাক্ট মাঝখানে চলে আসলো। ওয়েল, এটা আমাদের ব্যাক সাইড ইয়েটার বিজনেস কার্ডটার, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন এইখানটাতে আমি আইকনগুলো প্লেস করব, আর আইকন প্লেস করার জন্য আমরা কই যাব, ফাইল থেকে প্লেস বলে একটা অপশন আছে, ওই প্লেসে ক্লিক করলে আমরা কোনো ইমেজ অথবা যে কোনো কিছু নিয়ে আসতে পারি ইলাস্ট্রেটরে। সো ইপিএস এ গেলাম, এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আইকনগুলো আছে, সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা প্লেসে ক্লিক করলাম। করার পর এগুলো মাউসের কার্সরে লেগে থাকবে। মাউসের কার্সরে লেগে থাকলে আপনি যেটা যেখানে দিতে চান ওখানে জাস্ট ড্র্যাগ করলেই চলবে। লেটস সে আমরা এই গ্লোব আইকনটা এইখানটাতে রাখতে চাই, আর কল আইকনটা এইখানটাতে রাখতে চাই, আর এইটা হচ্ছে এইখানে রাখতে চাই। জাস্ট ড্র্যাগ করলেই এখানে প্লেস হয়ে যাবে। তো সবগুলোকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, আবার করার পর একটু হরিজন্টালি অ্যালাইন সেন্টার করবো যাতে সবগুলো একটু বরাবর থাকে। তারপর এগুলোকে আমি এমবেড বলে একটা অপশন আছে, এমবেডে ক্লিক করব। ফাইন, করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু মানুষ করি, লাইক একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে একটু বড় করতে পারি। শিফট প্রেস করে উপরের দিকে একটু বড় করলাম, তারপর তিনটাকে একসাথে ধরে একটু ডান দিকে সরাই। ডান। আমরা চাইলে এগুলোকে চারদিকে একটা যদি ইলিপস দিই বা একটা সার্কেল ক্রিয়েট করে দিই তাহলে ভালো লাগবে। ইলিপস টুলে যাব, দেন শিফট প্রেস করে একটা ড্র্যাগ করবো, এরকম একটা ইলিপস হবে। দেন এটার কালার আইড্রপার দিয়ে আমরা নিব হচ্ছে রেড কালার, এই যে এখান থেকে রেড কালারটা। তারপর এটাকে স্ট্রোক কালারে সোয়াপ করে দিব, সি স্ট্রোক কালার হয়ে গেছে। অ্যান্ড দেন এইখানটাতে নিয়ে আসলে এটা চারদিক থেকে কভার করে ফেলবে। শিফট প্রেস করে আরেকটু বড় করে দিচ্ছি, অ্যান্ড একটু ডান দিকে নিই এরকম। দেন অল্টার প্রেস করে এটাকে একটা কপি করতে পারবো, তার আগে এটাকে চিকন করে নিব, 0.15 করে 0.5 ইঞ্চিস করে দিলাম বা পয়েন্টস করে দিলাম স্ট্রোকটাকে। তারপর অল্টার, দেন নিচের দিকে ড্র্যাগ। সেম জিনিসটা আরেকটা নিচে কপি হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেই নিচে কপি হয়ে যাচ্ছে। এখন এগুলোকে একটু অ্যালাইন করব, এই দুটাকে একসাথে ধরে আমরা এভাবে করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করলে এটা প্রপার মাঝখানে চলে আসবে। এবং এটাকে একটু কাছে গিয়ে জুম করে অল্টার চেপে ধরলে মাউসের হুইলটা ঘোরালে কাছে যেতে পারবেন, জুম করে মার্জিন পর্যন্ত জাস্ট আলতো করে নিয়ে আসবো। ঠিক আছে, চাইলে আপনারা কিবোর্ড থেকে অ্যারো প্রেস করতে পারেন, তাহলে ডানে বামে সরবে। একইভাবে এটাকেও দুটাকে একসাথে ধরে আমরা হরিজন্টালি সেন্টার এন্ড ভার্টিক্যালি সেন্টার করলাম। তারপর এগুলোকে ঠিক মাঝামাঝি এই জায়গাটাতে রাখবো। এই দুটাকে একসাথে ধরবো, হরিজন্টালি সেন্টার এন্ড ভার্টিক্যালি সেন্টার, এন্ড এটাকেও জাস্ট মার্জিন পর্যন্ত নিয়ে আসলেই চলবে। ঠিক আছে, আর আইকনগুলোর কালারটা একটু প্রপার ব্ল্যাকটা করে দিব। এখানে যে ব্ল্যাকটা আছে আইড্রপার দিয়ে আমরা এই ব্ল্যাকে ক্লিক করলাম, তারপর এই আইকনটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এইটা, তারপর আবার সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর আইড্রপার দিয়ে এই ব্ল্যাকটা। ব্ল্যাক কিন্তু অনেক রকমের হয়, এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্ল্যাক, তারপর আস্তে আস্তে অ্যাশ হয়ে যাচ্ছে। সো এরকম বিভিন্ন রকম হয়, আমাদেরটা একটু মাইল্ড ব্ল্যাক করলাম। পিচ ব্ল্যাক করলে একদম অন্ধকার হয়ে যায় জিনিসটা। সো এত ব্ল্যাক না, সবগুলোতে একই রকম ব্ল্যাক আমরা রাখলাম। আমাদের মনে হয় ডিজাইনের কাজটা শেষ। সো এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারি গ্রুপ করার জন্য। সো এটা করতেও পারেন, না করলেও চলবে। এই হচ্ছে মোটামুটি ডিজাইনের কাজ। ও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কিউআর কোডটা কিভাবে আনতে হবে। ফাইল থেকে আমরা প্লেসে যাব সিমিলার ওয়েতে, ডাউনলোডস এর মধ্যে গিয়ে কই গেলাম, কিউআর কোডে ক্লিক করব, দেন হচ্ছে প্লেস।
সি আমাদের ডিজাইনটা চলে আসছে কিউআর কোডটা, তারপর এমবেড করে দিব, করার পর এটাকে এইখানটাতে বসায় দিব লগোটার বরাবরে, অ্যান্ড শিফট প্রেস করে একটু ছোট করতে পারি, একটু বড় লাগতেছে, দ্যাটস ইট। এই তো ডান। এখন আসলে এটা কিভাবে সেভ করবেন, এখানে দুইটা সাইড তো, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই দুইটা সাইড আলাদা আলাদা আমরা ইমেজ আকারে সেভ করব, আরেকটা হচ্ছে এটার সোর্স ফাইল অথবা হচ্ছে এডিটেবল ফাইল হিসেবে সেভ করব। তো দুইটা ফাইল সেভ করব আমরা। দেখেন প্রথমে হচ্ছে সোর্স ফাইল, এইটার একটা ফাইলই হবে, ফাইল থেকে যাব সেভ অথবা সেভ অ্যাজ, ক্লিক করার পর এটার এক্সটেনশন হচ্ছে ডট এআই। ইলাস্ট্রেটরে যখন আমরা ফাইল করি তখন এটার এক্সটেনশন আসে হচ্ছে ডট এআই। মাইক্রোসফট ওয়ার্ড করলে ডিওসি অথবা ডক ফাইল যেটাকে আমরা বলি। সো এরকম এআই ফাইলে এআই থাকে। সো আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করলেই পপ আপ আসবে একটা, তারপর ওকে করে দিলে এই জিনিসটা সেভিং লেখা আসবে এবং সেভ হয়ে যাবে। তারপর আমাদের দুইটা ইমেজ লাগবে, এগুলো ইমেজ আকারেও আমরা সেভ করতে পারবো। সেক্ষেত্রে আমরা অনেকভাবে করতে পারি। ফাইল থেকে যাব এক্সপোর্ট, দেন সেভ ফর ওয়েব লেগেছে অথবা এক্সপোর্ট এজ, একই কথা। সেভ ফর ওয়েব লেগেছে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে PNG 24 বলে একটা অপশন আছে, আপনাদের শুরুর দিকে হয়তো GIF থাকতে পারে এরকম, এখান থেকে এটা চেঞ্জ করে আপনারা PNG 24 করে দিবেন। অ্যান্ড এটাকে আপনারা এখানে দেখেন পার্সেন্ট বলে একটা অপশন আছে, এটা ছোট ভাইয়া লাগতেছে। আপনাকে একটু ডিস্টার্ব করতেছি। আমার এই যে সেভ ফর ওয়েব ভাই, এই অপশনটা আমার নাম কাজ করে না, আগে কাজ করতো, বাট এই 2 মাস যাবত কাজ করতেছে না। এটা কাজ করলে এই যে কুড নট ফাইল বা কিছু একটা লেখা আসে। এখন এটা কি আমার সি ড্রাইভে মানে মেমোরি অনেকটা স্পেস ফুল হয়ে গেছে এই কারণে, না অন্য কোনো রিজনের কারণে হচ্ছে? ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই সেম সমস্যা। তাহলে সফটওয়্যারগুলো একটু আবার ইনস্টল করেন, কেটে দিয়ে আবার একটু ইনস্টল করেন। আমি যে লিংকটা দিব ওখান থেকে করতে পারেন চাইলে, 19 অথবা আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ভাই, আপনি যে কিউআর কোডটা নিয়েছেন, অনেক সময় আমরা দেখতে পাই যে কিউআর কোডের মাঝখানে লোগো বসানো হয়, ঠিক আছে? তো আমি যদি এই কিউআর কোডটাতে ইপিএস ফাইল, এটার মধ্যে যদি আমি আমার লোগোটা এর মাঝখানে রাখি, তাহলে কি কিউআর কোডটা কাজ করবে? অনেক সময় কাজ করে, আবার অনেক সময় কাজ করবে না, কারণ হচ্ছে প্রোফাইলে যদি স্ক্যান করতে না পারে সেক্ষেত্রে রিড করতে পারে না। আর লগো সহ যে কিউআর কোডগুলো হয় ওগুলো জেনারেটর আলাদা হয়, ওগুলো পেইড অনেক সময় আর কি। তো ফ্রি যদি থাকে আপনি ওখান থেকে করতে পারবেন, লগোটা দিলে ওরা ওটা দিয়ে অ্যাডজাস্ট করে একটা কিউআর কোড করে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা আপনারা বলতে পারেন, সেটা আমি এখন একটু দেখিয়ে দেবো একটু পরে, সেভ করার প্রসেসটা দেখাই তারপরে। তো এখান থেকে দেখেন, এটা যদি না আসে আনইনস্টল করে নেবেন, তাহলে আশা করছি হবে। পার্সেন্টটাকে একটু বাড়ায় দিবেন, যেহেতু ছোট সাইজ পকেট সাইজ, এর জন্য আমরা এখান থেকে পার্সেন্টটাকে একটু বাড়ায় দিলে সে 200%, তাহলে একটু এন্টার দিলে এটা বড় হবে। আচ্ছা, তো দেখেন বড় হয়েছে না, তারপরে সেভে ক্লিক করেন, এটা সেভ হয়ে যাবে। তো এটা ফ্রন্ট সাইড, একটু স্পেস দিয়ে নামটাকে ফ্রন্ট লিখে দিই, তারপর সেভ হয়ে গেল। একইভাবে ব্যাক সাইডটাও আমরা ক্লিক করে সিলেক্ট করবো আর্টবোর্ডটাকে, একটা ক্লিক করলাম আর্টবোর্ডের উপর, তারপরে সেভ হয়ে যাবো। ফাইল থেকে সেভ ফর ওয়েব লেগেসি করতে পারেন, আরেকটা ওয়ে দেখায় সেটা হচ্ছে এক্সপোর্ট এস, এটা তো ক্লিক করতে পারেন। করলে এখান থেকে আপনারা অনেকভাবে এক্সপোর্ট করা যায়, এর মধ্যে থেকে আপনারা PNG নামে একটা অপশন আছে, এটাতেও ক্লিক করতে পারেন। করলে এখানে লিখে দেন ব্যাক সাইড, দেন সেভ এক্সপোর্ট করেন, তাহলে এটা হয়ে যাবে। পপ আপ আসবে, এখান থেকে আমরা আচ্ছা দুইটা আর্টবোর্ড একসাথে হয়ে যায়, এক্ষেত্রে একটা গ্যাস্ট্রিক আছে বা ঝামেলা আছে, সেটা হচ্ছে দুইটা আর্টবোর্ড একসাথে হয়ে যাবে। তো আমরা একটা একটা করতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ ফর ওয়েব লেগেসিতে যে করাটাই বেটার। তো দুইটা ওয়ে আছে, আপনারা যে কোনো একটা করলেই চলবে। ওকে, এই হচ্ছে ওভারঅল একটা বিজনেস কার্ড করার ক্ষেত্রে প্রসেস। আমরা এখন ক্লায়েন্টকে যেটা করি সেটা হচ্ছে ইমেজগুলো দেখাই, তারপরে যদি পছন্দ করে বা এডিট চাই সেক্ষেত্রে এডিটটা করে তাকে আমরা ইয়েটা দিই, ফাইলটা দিয়ে থাকি। সাপোজ আপনার ক্লায়েন্ট বললো আমার এখানে কিউআর কোডের ভিতরে এই যে রেক্টেঙ্গেল গুলো আছে এগুলোর কালারগুলো রেড কালার করে দাও, এটা বলতে পারে। বা এটা আসলে দেখবেন আমরা ডিজাইনের মধ্যে এই যে অংশগুলো আছে এগুলো রেড কালার থাকে। সো এটা করার জন্য আমরা সিলেক্ট করবো কিউআর কোডটাকে, তারপর একটু অপারেশন করব। তো আমি যে প্রসেসে আগাবো ওইভাবে গেলেই আপনাদেরটা হয়ে যাবে। রাইট ক্লিক করবেন, দেন আনগ্রুপ করে নেবেন, তারপর সিলেক্ট করে যে কালো অংশটা আছে এটাকে সরিয়ে ফেলবেন। সরানোর পর এটা সবগুলো একসাথে আছে, এটাকে রাইট ক্লিক করে এখানে রিলিজ কম্পাউন্ড পাথ বলে একটা অপশন হয়, এটাতে ক্লিক করবেন, তাহলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন এই যে এটা আলাদা, তারপর এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিব একটু আমি, তারপর এগুলোকে একসাথে সিলেক্ট করব। ফাঁকা জায়গা থেকে এরকম ড্র্যাগ করলে ভিতরের অংশগুলো সিলেক্ট হবে জাস্ট। দেন আই ড্রপার দিয়ে রেড কালার, এই যে এখানে ক্লিক করলে রেড কালারটা চলে আসে, সি। তারপর সিলেকশন টুলে যাব, তারপর এইগুলোকে সিলেক্ট করব। দেন আই ড্রপার দিয়ে হচ্ছে এখানে ক্লিক, দেন সিলেকশন টুল, তারপর এইখান থেকে এরকম ড্র্যাগ করলে এগুলো সিলেক্ট, আই ড্রপার দিয়ে হচ্ছে এটা সিলেকশন, ডান। ওয়েল, তো এই সবগুলো সিলেক্ট করার পর সবগুলোকে আবার একসাথে ধরে ফেলবো, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। দেন এই সাদাটা সহ একসাথে ধরবো,
শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এটা দুইটা একসাথে সিলেক্ট করার পর হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে দুইটা একসাথে গ্রুপ হয়ে যাবে এবং মুভ করলে একসাথে মুভ করবে। এখন এটাকে আপনার জায়গা মতো বসিয়ে দেন। এটা হতে পারতো। আরিফ ভাই এরকম কাজগুলো দেখবেন যে আসে। তো ক্লায়েন্ট যদি চাহিদা এরকম চেঞ্জ আসে, তো চাহিদাটা অনুযায়ী আমি চেঞ্জ করে দিলে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিব, এন্ড দেন সে আমাকে পে করে দিবে। এই হচ্ছে প্রসেস। গাইস, কার কোনো কোশ্চেন আছে আপনাদের? ওভারঅল যা দেখালাম এর মধ্যে। ভাই একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। এই যে কিউআর কোডগুলো কালারফুল করলে কি আপনার তো ইনফরমেশন গুলো থাকে ঠিকঠাক মতো? হুম, থাকবে। ও চ্যাট বক্সে অনেক কিছু লিখছেন, অনেকে দেখা যায় কি কি লিখছেন। ক্লাসে রেকর্ড করতে বলা হয়েছে। সুলাইমান বলছেন ভাই সেভ করার প্রসেসটা এক্সপোর্টে না করে ফার্স্ট টাইম যা করলেন এর পপআপে সামথিং ছিল, ওইটা সামথিং ডট ছিল, ওইটা রিনেম করে পিএনজি করে দিলে কি হবে? না, রিনেম করলে ওটা চেঞ্জ হবে না, ওটা প্রবলেম হবে। জিআইএফ যেটা ওটা থাকলে আপনারা ওখান থেকে পিএনজি অথবা জেপিইজি যে অপশনটা ছিল ওটা চুজ করতে হবে। রিনেম করলে অ্যাকচুয়ালি ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করলে ওখানে আসে না প্রপারলি। আচ্ছা, আর কারো কোনো ইস্যুজ আছে কি? আমরা প্রায় শেষের দিকে এবং শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। আর আরিফ ভাই আমার সাথে একটু গ্রুপে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে যে রিসোর্সগুলোর কথা বললাম এগুলো শেয়ার করে ফেলবো এবং বিশেষ করে সফটওয়্যারের লিঙ্কটা আর কি দিয়ে দিব। আর আরিফ ভাই সবার সাথে চাইলে আপনারা ক্লাসের রেকর্ডটা যেটা আছে সেটা শেয়ার করতে পারেন, আমাকেও চাইলে ওই লিঙ্কটা দিতে পারেন যাতে করে ওটা আমার সাথে কাছে আমি রাখতে পারি। কেমন? জি অবশ্যই ভাই, আমাদের ক্লাসটা অলরেডি লাইভ হচ্ছে এবং আমাদের ক্লাসের এই রেকর্ডটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে সেই লিঙ্কটা আমাদের গ্রুপ থেকে পোস্ট দেওয়া হবে এবং আপনি যে রিসোর্সের কথা বললেন সেটা আমাদের গ্রুপ অফিসিয়াল গ্রুপ থেকে পোস্ট দেওয়া হবে। তো কেউ যদি আমাদের গ্রুপে অ্যাড না থাকেন প্লিজ আমাদের গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন। ওকে, ঠিক আছে গাইস, তাহলে আমরা আজকের মতো কনক্লুড করব। কারো কিছু শেষ যদি কিছু বলার থাকে, আমরা আবার কালকে সেম টাইমে শুরু করব, জাস্ট শার্প 8টা থেকে 10টা পর্যন্ত আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব ওয়ার্কশপটা। আচ্ছা, এখানে ভাই আমি একটু আসেন, আমি একটু কথা বলতেছি। আচ্ছা গালিব কি এখানে আসো? আমাদের এই লিঙ্কটাকে আগামী কালকেও কাজ করবে না নতুন লিঙ্ক দিতে হবে? দিবে ভাইয়া, গুগল মিটের লিংকটা যদি সেভ থাকে তাহলে কালকেও কাজ করবে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আগামীকাল এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবার জয়েন করতে পারবেন। ওকে, আমিও তাহলে এই লিঙ্কটার মধ্যে চলে আসবো, আমি এটা সেভ করে রাখবো। ওকে আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে গাইস, তাহলে আমি লিভ নিচ্ছি। কেমন আরিফ ভাই? আপনারা চাইলে কথা বলতে পারেন এন্ড ইনশাআল্লাহ আবার কালকে কথা হবে। কেমন? আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম। জি, আপনাদের কথা। ভাইয়া এখানে একটা কোশ্চেন করছে, কে জানে একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, প্লিজ আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই। রিকোর্স, আচ্ছা রেকর্ড হয়তো বলতে চাচ্ছিলেন কিভাবে আমরা পাবো। কাজ শেখার পর মার্কেট প্লেসের ব্যাপারে ধারণা দিবেন। ওকে, এটা ইনশাআল্লাহ কালকে কথা হবে। কাজ করার পর আমরা মার্কেট প্লেসে কিভাবে করি, কেমন সুলাইমান ভাইয়া? আমরা ইনশাআল্লাহ কালকে একটু জানবো ডিটেল, কাজ করার ক্ষেত্রে কেমন করি আমরা, ক্লায়েন্ট লিঙ্কসের ব্যাপারগুলো কেমন হয়। আর কার কোনো কোশ্চেন আছে আপনাদের? বলতে পারেন থাকলে ফ্রেন্ডলি, সমস্যা নেই কোনো। ওয়েল, তাহলে আরিফ ভাই কাল যদি যাই হালকা বলেন। আচ্ছা কি বললো এটা? সালাম ভাই বলতেছে কাল যদি মরে যায়। আচ্ছা ভাই, ওকে বলতেছি। সেটা হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসের ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে নাম্বার 1 সলিড মার্কেট প্লেস, মানে সলিড স্কিল, এবং হচ্ছে প্রপার একটা মার্কেট প্লেস যেখানে আপনি টাকা মেরে মাইর যাওয়ার কোনো সিস্টেম নেই। অনেক মার্কেট প্লেস আছে, সবগুলোতে আসলে কাজ করে শান্তি নেই। কিছু কিছু মার্কেট প্লেস আছে রিকমেন্ডেড, যেগুলোতে আপনারা প্রফেশনালি যদি নামেন ভালো করতে পারবেন। কয়েকটা জিনিস লাগবে। যদি সোলাইমান ভাইয়ের অবস্থানটা এমন হয় যে আপনি একদমই নতুন এবং নিউবিস, কোনো রকম আইডিয়া নাই বা কোনো রকমের স্কিলও নাই, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা স্কিল গেইন করতে হবে ফার্স্ট অফ অল, এবং ওই স্কিলটাতে যে কাজগুলো হয় সেগুলো আপনাকে একদম নখদর্পণে রাখতে হবে। যে কোনো রকমের ইস্যুস যেগুলো স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেগুলোকে শিখে শিখে আপনাকে প্র্যাকটিস করে করে একটা প্রপার স্কিল গেইন করতে হবে, এবং ওই স্কিলগুলোর মাধ্যমে আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, এবং ওই পোর্টফোলিও সহ আপনার হচ্ছে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়। ওই অ্যাকাউন্ট করার পরে ওখানে কিছু ফর্মালিটিস আছে মার্কেট প্লেসের, ওইটা পরবর্তীতে ফলো করলে আমাদের দেখা যায় বিভিন্ন বায়ারদের সাথে কমিউনিকেট করার একটা ওয়ে থাকে, হয় সেটা বিডিং সিস্টেম অথবা বায়ার রিকোয়েস্ট অথবা হচ্ছে বিভিন্ন ওয়ে আছে আরও। আর ওইটা করার মাধ্যমে আমরা বায়ারকে রিচ করতে পারি, ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়, তারপরে ফাইনালি যদি ফিক্স করা যায় ওইটার মানে কেমন চার্জ করব আমি, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি, কেমন সে চাচ্ছে, এগুলো নিয়ে কথাবার্তা বলে ফাইনালি একটা অর্ডার অথবা একটা কাজ আমাকে প্লেস করেছে, সেই কাজটা আমরা করে দিয়ে ডেলিভারি করি,
এবং ওইটার মাধ্যমে মূলত আমাদের প্রপার বিষয়টা হয়ে থাকে। তারপর ওই ডেলিভারি করা অর্ডারের যে কাজগুলো, টাকাগুলো, ডলারগুলো, ওগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তারপর ওগুলোকে আমরা উইথড্র করতে পারি, বিভিন্ন ওয়ে আছে। প্রসেসটা এরকমই আর কি। মোট কথা যারা করছে তাদের সাথে যদি তাদের সহবতে থাকেন, আরো ধারণা পাবেন, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো সম্পর্কে। লোকাল জব পাওয়ার বিষয়ে যদি কিছু বলতেন ভাই। হ্যাঁ, লোকাল জব পাওয়ার ক্ষেত্রেও যেমন আমাদের গালিব ভাই হয়তো করতেছে। সো লোকাল জব পাওয়ার ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সফটওয়্যারে একদম পারদর্শী হতে হবে, একাধারে সবগুলো সফটওয়্যার যেগুলো আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি একটা সাইটে সিঙ্গেল স্কেল নিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন। সাপোজ আপনি ফটোশপে একটা ফটো এডিটিং করতে পারেন, ওই স্কিলটাও আপনি সেল করতে পারবেন। কিন্তু লোকাল জবের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। ওই ক্ষেত্রে আপনাকে গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে, কোর সফটওয়্যার লাইক ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো সম্পর্কে একদম ভালো মতো নলেজ থাকতে হবে। প্রত্যেকটা টুল সম্পর্কে, অপশনস সম্পর্কে নলেজ থাকতে হবে। পাশাপাশি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হইতে হবে। আপনাকে চাপ নিয়ে খুব দ্রুত কাজ সম্পূর্ণ করার ক্ষমতা থাকতে হবে এবং অ্যাকুরেটলি, লাইক আপনি চাপে পড়ে যাতে এলোমেলো না হয়ে যায়। এবং যত বেশি কাজ করবেন তত বেশি অ্যাকুরেট হবে বিষয়গুলো। সো এটা মূলত প্র্যাকটিসের মাধ্যমে হয় আর কি। আচ্ছা, আর কোনো কিছু বলার থাকলে বলেন প্লিজ। ওকে, আরিফ ভাই, গালিব ভাই, তাহলে আজকের মতো লিভ নিচ্ছি আমি, কেমন? সবাই ভালো থাকবেন গাইজ, ইনশাল্লাহ আবার কালকে কথা হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এতটুকু সময় দেওয়ার জন্য। আগামীকাল আবার আমাদের দেখা হবে ভাইয়া। ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম। যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড নেই, আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের গ্রুপে পেয়ে যাবেন। ওখান থেকে 3 ডটে ক্লিক করলে আমাদের গ্রুপের অপশন আসবে, তো ওখান থেকে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। লিংক দেন ভাই, গ্রুপ লিংক দেন হচ্ছে। গ্রুপ লিংক চাচ্ছেন আপনি? আপনি কি আমাদের গ্রুপে অ্যাড নাই? না না ভাই, আমি গ্রুপে ছিলাম না, আমি হচ্ছে ইনভাইটের মাধ্যমে আসছি। আর আমি হচ্ছে ওই